জুবিন নিয়ে কত কথা বলবো, এখন আর বলার দরকার নেই, জুবিনকে নিয়েও আমি লিখেছি। তার যাক ঠিক সেরকম ভাবে হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে আবার যদি কখনো এরকম সুযোগ হয় আমি বলবো। জুবিন কে হ্যাঁ, এটা ছিল আমার জুবিনের সাথে আমার খুব ভালো রিলেশন। কোথায় গেলে চাকরিটা করলে তার জীবনটা ভালো হবে, এগুলো নিয়ে আসে। আচ্ছা, সে তখন মৃত্যুর কথা এসে বলবে। না, জন্ম আর মৃত্যুর মাঝের অংশে জ্যোতিষের গুরুত্ব। আর এই প্রিয়জনগুলো যখন চলে যায় তখন মনে হয় যে মানসিক ভারসাম্যটা অনেকটা হারিয়ে যায়, এরপর তো আমারই পালা। আমরা ইয়ার বলছি না, কিন্তু আর্টিস্টদের বয়স বলতে নিয়ে আপনারা খুব ভালো করে জানেন, সবারই জানেন। যাই হোক 19-20 যারি বয়স আমাদের, কিন্তু বয়সে যাই হোক আমি সবাই কিন্তু এখনো ছোট যারা লাইভ প্রোগ্রাম করি, মানে কেউ পরিচালক পরিচয় করিয়েছিল অভিষেক চ্যাটার্জি। অভিষেক চ্যাটার্জি, আমি যদি রিলেশন হয়েছে অভিষেক দা বলে মানুষ বুঝতে পারবে, অভিষেক চ্যাটার্জি আর মাস্টার লোকের মধ্যেই পরিচয় হয়েছিল। আর অনেক সেই সময় যারা ফটোগ্রাফার ছিল ছবি টবি তুলে দিয়েছিল, যেরকম হয় একদম ক্যাবলা বোকা একটা ইয়ে থেকে আসা ছেলে, 17 বছর বয়সে আজ আমার 60 বছর বয়সে এটা থাকার কথাও না। যাই হোক, মেডিটেলিজেন থেকে আমি সুপর্ণা আপনাদের সাথে অনেক দিন ধরে তন্ত্র সাধনা অনেক কিছু নিয়ে, ভৌতিক অনেক কিছু নিয়ে আলোচনা অনেকদিন করেছি। আজকে কিছু অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, যদিও জ্যোতিষশাস্ত্র নিয়ে, তাও কিছুটা অন্যরকম আড্ডা। আপনাদের খুবই পরিচিত আমাদের আজকের অতিথি হলেন শ্রী ভিগু অনাদি। আজকে তাহলে বেশি সময় নষ্ট না করে আড্ডাটা শুরুই করে দেওয়া যাক। সত্যটা ভয়ঙ্কর। কেমন আছেন ভিগুদা? ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তবে এই চ্যানেলে আসতে পেরে ভালো লাগছে। অন্যদিন মানে সাধারণ ছন্দ ছেড়ে বেরিয়ে এসছে আজকে। অন্যদিন বিভিন্ন মানুষ টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া দেখেছে, এটাও সোশ্যাল মিডিয়া, অন্য রূপে অন্য সাজে আর অন্য গল্প করতে করতেই কিন্তু আসল জীবনের কাহিনী বলবো। 43 বছর জ্যোতিষ জীবন অতিক্রান্ত, বহু মানুষ জানেন আর নতুন প্রজন্মের ছেলে মানে তারা জানেন না, তাদেরকে স্মৃতিচারণ করাবো বিভিন্ন বিষয় নিয়ে। এবার যে প্রশ্নগুলো আপনার সাজানো আছে সেই প্রশ্নের মধ্যে থেকে আমি জীবনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। একদম একদম, প্রশ্ন সেরকম কিছু নেই, আপনার সাথে একটু আড্ডা আর আপনার এক্সপিরিয়েন্স জানা। তো আমি দেখেছি আপনিও চলচ্চিত্র মানে জগতের সাথে অনেকটাই যুক্ত, অনেক অভিনেতার সাথে যুক্ত। তো তারই মধ্যে কোনো এক অভিনেতার একটু জীবনের আপনার এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করেন, আমাদের বন্ধুদের সাথে শেয়ার করেন তো খুব ভালো হয়। প্রথমত এইভাবে আমি বলি যে আমার প্রথম 43 বছর ক্রস করলো, মানে 1983 সালের 3রা মার্চ আমি কলকাতায় আমার জ্যোতিষ জীবন শুরু। সেটা একটা অন্য আনকমন, আলিগড় টেকনিশিয়ান স্কুল, যেখানে মানুষ সিনেমা শুটিং করে, সেখান থেকে আমার জীবন শুরু হয়েছে। আচ্ছা, তা যাই হোক, সেটার কাহিনী জ্যোতিষ আমি তো জ্যোতিষী, আমি বরাবর তখন স্ট্রাগলার ছিলাম। ওই করতে করতেই বহু মানুষের, সেই সময়ের অর্ধেন্দু চ্যাটার্জির থেকে ওই কাকুর অবদান আমার জীবনে প্রচুর আছে। সে বিভিন্ন আর্টিস্টদের কাহিনী পরে বলবো, আজকে তো একটা মানুষের জীবন কাহিনী নিয়ে বলতে হবে। বহু মানুষ 43 বছর মানে জীবনে অনেকটা সময়। আমার সময় যারা স্ট্রাগলার নায়ক নায়িকা ছিল তারা বিয়ে থাকো, তাদের বাচ্চা বড় হয়ে গেছে, বা তারা কেউ কেউ আজকাল কাকিমা রোল করছে। এখন তো আধুনিক মা মানে অল্প বয়সে, যেটা আমাদের ইয়েতে হিন্দি ছবিতে প্রথম রিমা লাগু দিয়ে শুরু হয়েছে, ঠিক সেরকম পরবর্তীকালে এই আমাদের বয়সে যে নায়ক, মানে আমার বয়সে নায়ক নায়িকা মানে ধরুন এই 60 বছরই সবাই এখন কিন্তু মা করছে, তার বাচ্চার বয়স 20 বছর 21 বছর, যেগুলো হয় ম্যাচ করা। আগেকার সবাই মা প্রথা ছিল, মা মানে খুব সিনিয়র হবে, পাকা চুল হবে, সেসব কনসেপ্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। আমার সঙ্গে যে সমস্ত নায়িকা তারা সবাই কিন্তু আজকে ওই ধরনের ক্যারেক্টার গুলো করছে। তবে আজকে তাহলে এর সাথে আলোচনা করা যায়, কারণ প্রথম আমার 83 সালে আসা, 83 সালে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে আমার জীবন শুরু হয়েছিল, জ্যোতিষ জীবন। আর তখন আমাকে তখনকার সময় 100 টাকা নিয়ে যেভাবে বাড়িতে ফিরতে হবে, 100 টাকা নিয়ে বাড়িতে ফিরতে হবে, 100 টাকা মানে এখনকার বিরাট টাকা। আচ্ছা, 83 সাল, হ্যাঁ অনেকটাই, প্রচুর টাকা। মানে আমি এটা পরে অঙ্ক করলাম, কারণ টাকা পরিসংখ্যান বলছে টাকার অঙ্কে 20 বছর পর শূন্য বসে। হ্যাঁ একদম, এটা হচ্ছে অঙ্ক। আজকে আর ওইসব কথায় যাচ্ছি না, কিন্তু যাই হোক, যে কোনো কারণ হোক আমাকে ঢুকতে হবে। তাহলে আমার সোর্সটা কোথায়? আমার কেউ চেয়ে না, কেউ দেবে না। যখন প্রথম পরিচয় হয়েছিল অর্ধেন্দু চ্যাটার্জির সাথে, ওনাকে জানে না এরকম কেউ নেই, উনি বাচ্চা দিনে অনেক ছবি করেছে, বড় এডিটার ছিল, পাকা পাকা চুল ছিল, অনেক গেটআপ। যাই হোক,
তো উনি একে দেখি ওকে দেখি, উনি ম্যাক্সিমাম আর্টিস্টদের সঙ্গে আমার পরিচয় করিয়েছিল। হুম। তা দিয়ে তুই 5 টাকা দিয়ে দে, তুই 10 টাকা দে, এরকম করে যতটা উঠলো আজকে, আচ্ছা এরকম ভাবে আমি ওখানে হাত দেখতাম। আচ্ছা, মানে ওখানে জ্যোতিষ শাস্ত্র হ্যাঁ, বসতেন, ওই আচ্ছা। ওনাদের ঘর থাকতো, স্টুডিও, এখন এই স্টুডিও না, আচ্ছা। তখন পুরোনো দিনের স্টুডিও ছিল। আর ওখানে ইয়ে ছিল অ্যাডমিনিস্ট্রেটর, সরকারি স্টুডিও, তো অ্যাডমিনিস্ট্রেটর ছিল অমিয় দত্ত, আচ্ছা মানে ও হেড অফ দ্য ডিপার্টমেন্টে। হুম। তা ওই তখন ছোট ছোট ঘর ছিল, Okay. শুধু ঢুকেই বাদগে সব হলুদুল ঘর ছিল, পেছন দিকে ঘর ছিল। হুম। তো অর্ধন্তরে প্রথম দিকে বাদগে একটা ঘর ছিল। হুম। তা যা পরবর্তীকালে অনেক ঘর চেঞ্জ করেছে উনি। হুম। তো ওইখানে ওরকম ভাবে ডিরেক্টরটা বিকালের দিকে বসতো, কেউ আগে আসতো কেউ পরে আসতো, হুম। ওখানে কি ওরকম পরিচয়। উনিও তখন সেই সময় অনেক আর্টিস্টদের সঙ্গে আমাকে পরিচয় করিয়েছে, কারণ আমি তো স্ট্রাগলার, যেই আসতো আমাকে খুব ভালোবাসতো। আচ্ছা আর আমি বরাবর আমার রাশি লগ্নের কানেকশনে যে কোনো কারণে আমি খুব মানুষের নেওয়াটা ছিলাম, হুম, অবশ্যই সেই জন্য সবাই আপনাকে এত চেনে। একদম খুব নেওয়াটা ছিলাম। এবার আর ওর কাকু আমাকে ভীষণ, আর আমার থেকে তো অনেক বড় উনি, হুম। সেই সময় ওনার সঙ্গে আমার ছবি আছে, সেই ছবিগুলো চিপকে গেছে, মানে অত সালের ছবি হুম। খুলতে চেষ্টা করছে, অ্যালবাম থেকে সব ছাল উঠে যাচ্ছে। আচ্ছা তা যাই হোক, এরকম করতে করতে আমার 87-88 সালে হুম। একটা ছবির শুটিং হচ্ছে, ওটা হচ্ছে যথাসম্ভব ওটা ইন্দোপুরি না, ওটা হচ্ছে NT1। আচ্ছা এনটিআর, ইন্দোপুরিতে আমার কম যাওয়া হয়েছে। মানে কুদঘাটে যেটা এনটিআর। হ্যাঁ, ওই টেকনিশিয়ান দিকে, যেটা আমি একটু, সোজা যদি হ্যাঁ। যাই একটু কিছুটা গিয়ে রাইট সাইডে পড়বে হুম, ওটা। তো যাই হোক, ওখানে একটা ছবি শুটিং হচ্ছিল, সেখানে বহু শিল্পী ছিল। ওই ছবিতে সুপ্রিয়া দেবী ছিল, সেই আচ্ছা। ছবিটাতে সেই ছবিতে সুপ্রিয়া দেবী ছিলেন, তাদের হ্যাঁ, তো সেই অনেক দিনকার ছবিতে ব্যাপার। বহু, আমি তো বলছি 87-88 সালে আচ্ছা, একটা আচ্ছা। ছবি। হুম। তো এরকম আরো অনেক ছিল, সেখানে অভিষেকদার সঙ্গে পরিচয় হয় আমার, মানে আচ্ছা। কেউ কোনো পরিচালক পরিচয় করিয়েছিল আমার। অভিষেক দা বলতে অভিষেক অভিষেক চ্যাটার্জি, চ্যাটার্জি, সরি, আচ্ছা। অভিষেক চ্যাটার্জি। আমি যদি রিলেশনটা না, হয়েছে না, না। অভিষেক দা বলি, মানুষ হুম। বুঝতে পারবে না। হুম। অভিষেক চ্যাটার্জি হুম। আর 5টা লোকের মধ্যেই পরিচয় হয়েছিল। হ্যাঁ। আর অনেক সেই সময় যারা ফটোগ্রাফার ছিলেন, ছবি টবি তুলে দিয়েছিল, যেরকম হয় হুম। একদম ক্যাবলা বোকা একটা ইয়ে থেকে আসা ছেলে। আর 17 বছর বয়সের, আর আজকে আমার 60 বছর বয়সে গেটআপ তো এক নয়, হ্যাঁ সেটা অবশ্যই। থাকার কথাও না। যাই হোক, তারপরে সদ্য বাবা মারা গেছে আমার, আচ্ছা তখন এই আর কি, চুল টুলগুলো সবই উঠেছে, হুম। টাক তো ব্রাহ্মণ ঘরে টাক করে সব যা যা নিয়ম ছিল সেগুলো করে সবাই চুল উঠেছে, গোপ উঠেছে, ওরম ছবিগুলো। একটা ব্যাগ থাকতো আমার, ওটা তো আমার কি বল যজ্ঞের থলের মতো, ওইটা আমার 34 থেকে লাগবে তো, হ্যাঁ। ওই সব থাকতো একা। আমার তখন না কোনো হেল্পার ছিল না, আমি তো একাই আমার ধারক বাহক সব আমি। আচ্ছা তো যাই হোক, হুম। ওরম করতে করতে ওই সিচুয়েশনে অভিষেকদের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল, অনেক লোকের মতন করে। আচ্ছা যাই হোক, হয়ে গেছে, আর কোনোদিন দেখা হয়নি, হুম। ভুলেও গেছে এবং দেখায়নি, হাত তখন দেখানোর কোনো গল্প আসেনি। হুম। পরবর্তীকালে আমি কলকাতা চ্যানেলটার নাম নিচ্ছে না এই মুহূর্তে, খুব জনপ্রিয় চ্যানেল। আর সেই সময় না প্রথম ইয়ে ছিল, মাইকিং ছিল, হুম। হ্যান্ডবিল ছিল, পরে উঠলো পেপার মিডিয়া। হুম। পেপার মিডিয়া ফার্স্ট প্রথম টিভি চ্যানেলে, হুম। তখন কিছু রেপুটেড, দুটো জ্যোতিষ, দুটো বিউটিশিয়ান আর দুটো ডাক্তার নিয়ে কোনো একটা টিভি চ্যানেল হুম। প্রথম প্রোগ্রাম শুরু করেছিল। আচ্ছা। সেইখানে আমার 2000 সালে প্রথম টিভিতে আসা। আচ্ছা চ্যানেলের নামটা নেই বলছি না, এক জায়গা থেকে আরেক জায়গায় নাম করা উচিত না। একদম এবং মানুষ যারা পুরনো দর্শক তারা সকলেই জানে ভৃগুদা কোন কোন চ্যানেলে বসতো, এখন কোনটা বসে, একদম আর এখন বুঝে গেলে এই চ্যানেলে ভৃগুদা আছে। একদম একদম নিশ্চয়ই। তা ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি 2002 মাঝে একটু বলিনি, গল্পটার মাঝে আমি 95 থেকে 2002 বোম্বে চেম্বার করেছিলাম। তখন ওখানে 15 দিন করে থাকতাম, আচ্ছা আর ওয়েস্ট বেঙ্গলে ক্যালকাটায় এসে 15 দিন করে চেম্বার করতাম। মানে সেটা কি শুধু মানে চলচ্চিত্র জগতের মানুষদের জন্য না নরমাল? না না না, নরমাল আমি জ্যোতিষের জন্যই তো। আচ্ছা আমি 95-এ, সেটা যাওয়ারও কাহিনী আছে, সে পরে বলবো। আমি 95-এ ওখানে চলে যাই, বোম্বে চলে যাই। বোম্বে গিয়েও তো অনেক ইয়ে, 4 বাংলাতে পার্মানেন্ট আমি ফ্ল্যাট ছিল আমার, 4 বাংলা সবাই জানে, আচ্ছা একদম ওই কাছাকাছি সানু ভট্টাচার্যের বাড়ি, মানে সানুদা স্টুডিও। আচ্ছা সেটা নিয়ে আবার সানুদাকে নিয়ে যেমন গল্প করবো, তখন অন্যদিন আবার সেটা নিয়ে বলবো। একদম একদম। তা যাই হোক, ওখান থেকে আমি বিশাখাপত্তনম যাচ্ছিলাম ট্রেনে, আমি 2002-তে অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা অসুস্থ হওয়ার পর ব্যাক করে আমি কলকাতায় নার্সিংয়ে ভর্তি ছিলাম। ওখানে ট্রিটমেন্টের জন্য গেছিলেন? না না না, আচ্ছা জ্যোতিষ করতে। আচ্ছা মানে এখানে কলকাতায় যেমন দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরে যাই, তখন ওখানে বোম্বে 15 দিন বসতাম, এবার ওখান থেকে কাছাকাছি কিছু হলে ওদিকে ট্যুর করে একদম কলকাতায় ফিরতাম। আচ্ছা আচ্ছা তা একটা 2002-তে ওরকম একটা ফার্স্টের দিকে যত সম্ভব মার্চ এপ্রিল আমি বোম্বে থেকে বিশাখাপত্তনম যাচ্ছিলাম। তা ওখানে ট্রেনে অসুস্থ হয়ে পড়ি, আর সেখানে আমার সাথে কেউ ছিল না, আমাকে ওখান থেকে রিসিভ করবে একটা ছেলে, সব সেট আপ করা আছে, লোক বলা আছে কিভাবে বিজ্ঞাপন করবে, ওরই সব দায়িত্ব।
শুধু আমাকে বলেছে আপনাকে একা চলে যেতে হবে, টিকিট সব করে দিয়েছি। হুম। তা ট্রেনে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণ আর বলছি না, সময় নষ্ট হবে। হুম, তাই যা পরে লোক দেখতে হয়েছে, পরের দিন ওখান থেকে ওর স্পেশাল ট্রেনে আমাকে হুম, কলকাতায় ফেরত পাঠিয়ে দেয়। হুম। আমার এখানে স্ট্রেচার ফেচার সব ছিল, আমাকে নিয়ে নার্সিংহোমে অ্যাডমিট করে। ওই ট্রিটমেন্ট করতে করতে আমি তখন ডিসাইড করলাম যে আমার বয়স বাড়ছে, হুম। আর ওখানে আমি আর যাব না। এবার আচ্ছা, আমি কলকাতাতেই পার্মানেন্ট হয়ে যাই, মানে পুরোপুরি। আচ্ছা, আমি যা ফ্ল্যাটগুলো কিনেছি সব কিন্তু 2002 এর পরে। আচ্ছা, তা যাই হোক, নাহলে আমার স্বপ্ন ছিল বোম্বে ইয়ে করবো, সেটআপ। পার্মানেন্ট সেট আপ থাকবে, Permanent. কলকাতায় থাকবে। এটা একটা আমার মানসিকভাবে স্বপ্ন ছিল, বা আমি যে চিন্তা ভাবনা, যে টেকনোলজির লোক, ওগুলো ম্যাচ করে আমার হুম। সাথে। যাই হোক, তা এরকম করতে করতে এবার ফিরে আসি। হুম। এবার 2003-এ প্রথম একটা ফোন আসে, আর তখন তো আমার এত অ্যাসিস্ট্যান্ট ছিল না, হুম। ফোনটা নিজে রিসিভ করতাম, পাবলিক ফোনটা। হুম। তো ফোন ধরেছি, ধরে বলছে আপনি ভিগুদা বলছেন? আমি বলছি হ্যাঁ বলছি। আমি বলছি আমি অভিষেক চ্যাটার্জি বলছি, আচ্ছা, কবে কোথায় বসেন, যদি আমাকে একটু নামটা লিখিয়ে নেন। হুম। আমি বলছি দাদা, আমি তো, মানে আমাকে অভিনেতা অভিষেক চ্যাটার্জি বলেনি, কিন্তু আচ্ছা, আচ্ছা, আমাকে অভিষেক চ্যাটার্জি বলছে। হুম। যদি ভিগুদা, আমি বললাম দাদা আমি এখন বাইরে যাচ্ছি, বাইরে মানে তখন এখানে এসে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এইগুলো বসতাম, কভার করতে। এইগুলো কভার করতাম। হুম। তো ওরা আমি দাদা 2-3 দিন পরে ফিরে আসছি অমুক দিন, হুম। আপনি এটা আমাকে ফোন করুন। হুম। তাহলে আপনি কোথায় থাকেন, আপনি কবে কোথায় আমি আছি আপনাকে জানিয়ে দেবো। হুম। এবার ঠিক আছে, 3 দিন পর ফিরে এসছি, যথারীতি আবার ফোন করেছি। এবার আমি যখন ফোনটা ছেড়ে যাচ্ছি হুম। ঘরে গিয়ে, হুম। আমি মনে মনে ভাবছি, কারণ গলাটা তো রেপুটেড গলা, হ্যাঁ, বহু গলাটা রেপুটেড। একদম। একবার মনে হলো হ্যাঁ। যে অভিষেক চ্যাটার্জি, ওই অভিষেকদার মতো মনে হলো গলাটা শুনে। অভিষেক দ্বারা তো অনেক ছবি দেখেছি আমি, গলাটা সেট কানে মনে হলো, উনি বা কেন আমাকে করতে, ঠিক আছে নেক্সট দিন তো কথা হবে, যদি কিছু জিজ্ঞেস করে বলবো। তারপর ঠিক যথারীতি 2-3 দিন পর ফিরে আসার পর ফোন করেছে, ভিগুদা কয়েক জায়গায় কথা হলো, আমি অভিষেক চ্যাটার্জি বলছি, আপনি এর মধ্যে কবে কোথায় আছেন, যদি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন। তাই বললাম তা কোন দিকে দিলে আপনাদের সুবিধা হবে? বললো আপনি সাউথের দিকে কোথায় বসেন, আমি সবটা জানি, টিভিতে দেখেছি, কিন্তু কোথায় বসেন কোন দিন অত তো খেয়াল করিনি। বলে তাই বললাম আমি সাউথেতে বালিগঞ্জ পন্ডিতিয়াতে বসতাম, বালিগঞ্জ পন্ডিতিয়াতে আমি রয়েছি, এই দিন এই সময় থেকে এই সময়। বলে তাহলে আমার জন্য একটা নাম লিখে দেবে। ঠিক আছে, এতটা থেকে এতটার সময়, যেরকম ভাবে সবাইকে দিই, 8 ঘন্টা 45 মিনিট লাগে একজন দেখতে, গ্যাপ দিই। তখন তাও 8-10 জন করে দেখতাম, এখন যেমন চেম্বারে সকালে 5 জন, বিকালে 5 জন। আচ্ছা, মানে লিমিটেড, এখন লিমিটেড লোক, সে শরীর সেই পারমিট করে, বয়স তো হয়েছে। আজ থেকে 40 বছর আগে এনার্জি, 30 বছর আগে এনার্জি, আজকে এই এনার্জিকে এক লেভেলে থাকে। আমি জীবনে আমার হাইস্ট লোক দেখেছি 103টার লোক, 103 লোক না, একদিনে না, দুদিনে 103টার লোক দেখেছি। আমি যার জীবনে কারোর সাথে যাবো না বাইরে, মানে কিভাবে কাজ করিয়ে নেয় সেটা আবার অন্যদিন অন্য অভিজ্ঞতাতে আসবো। ওই জন্য কারোর সাথে যাই না, আর নিজে নিজে যা সব আমার ভারতবর্ষে যেখানে যেখানে বসেছি সব নিজের পার্সোনাল চেম্বার। তো যাই হোক, ও ই করলো, তা আমি এবার তখন ভাবলাম যে অভিষেকটাকে ওরম বলা মনে হলো, কিন্তু ঠিক আছে। তারপর আমার তো অন্য বুকিংও ছিল। এবার বালিগঞ্জ চেম্বারে ঢুকতে দেখছি আমাদের অভিষেক দাই, মানে উনি, হ্যাঁ ওই অভিষেক দাই চিল্লা, আমি ফোন করে হ্যাঁ দাদা আসলো। তা বসলো যেরকম ইয়ে আছে। তখন আমার বালিগঞ্জ পন্ডিতিয়াতে ফার্স্ট জ্যোতিষ সংক্রান্ত অভিষেকদের সাথে ইন্ট্রোডাকশন। আর আমি না গল্প করি, আর মানুষ জানে অভিজ্ঞতা এরকম গল্প করে, পছন্দ করি। আর মানুষের সঙ্গে না মিশলে না আপনাকে কেন বলবি, যেমন ডাক্তার, আর মানে ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি সমস্যা ঠিক মতো না বলতে পারেন, আমিও বাস্তবে 43-40 বছর জ্যোতিষ জীবনে দেখেছি অনেক মানুষ ডাক্তারকে মন খুলে কথা, রোগটা বলতে পারে না বলে ডাক্তার ডায়াগনোসিস করতে পারে, অনেক ডাক্তার পেশেন্স দিয়ে কথাটা শোনার। এটাও কিন্তু মানুষের একটা অভিযোগ থাকে, একদম, যেটা আমার ক্ষেত্রে না। ভিগুদা শুনে কথাটা, অ্যাটলিস্ট মানুষের কথা তো শুনে গুরুত্ব দিতে হবে। তা যাই হোক, তা বুঝতে বললাম দাদা, আমি এখনো লোককে জিজ্ঞেস করি সোর্স অফ বোঝাচ্ছে কোথা থেকে দেখেছি, পেপার থেকে দেখবেন আজকালও ইনকোয়ারি করে হোর্ডিং থেকে বোঝার জন্য, কোথা থেকে আসছে সোর্সটা, কোথা থেকে ফিডব্যাক আসছে সেটা। হ্যাঁ আমি বললাম দাদা আপনি তেমনি আপনাকে সবাই চেনে, কিন্তু আপনি হঠাৎ আমার কাছে ছিলেন কিভাবে মনস্থির করলেন? ভিগুদা আমি খুব খারাপ পজিশনে আছি ভিগুদা, আমার এত সাল থেকে কোনো কাজ নেই। আচ্ছা, আমার সারাদিন একটা, আমার ডিপ্রেশন এসে গেছে, আমি সারাদিন একটা কাজ হচ্ছে শুধু টিভি চ্যানেল খুলে বসতে থাকতাম। টিভি চ্যানেল খুলে এই আপনাদের এই চ্যানেলটা, এই চ্যানেলটাই প্রথম জ্যোতিষ বসে, সেখানে অনেক জ্যোতিষই বসে,
কিন্তু আমার মনে হলো হুম। কেন জানি না যে আপনার কাছে যাওয়া যেতে পারে, ঠিক এই কথাটা বলেছিলেন হুম, যে আপনার কাছেই যাওয়া যেতে পারে। হুম, তাই ভাবলাম হুম, প্রয়োজন আর যাই, এই উদ্ঘাটন এই জায়গা থেকে হয়তো আপনি করতে পারেন। হুম, তাই বুকিং করে চলে এলাম। হুম। আচ্ছা, তখন বুঝে গেলাম চ্যানেলটা, ওই চ্যানেলটা হুম, দেখতো। তারপর তো আদান প্রদান কথাবার্তা যা হলো হলো। হুম। তারপর তখন অভিষেকদা অনেক টাকা দেনা, আচ্ছা। প্রচুরই দেনা, কাজ নেই। তখন সবে নবীনাতে যে দাদা এখন যে ফ্ল্যাটে থাকে, হুম। নবীনার ফ্ল্যাটটা সবে নিয়েছে দাদা, আচ্ছা, প্রচুর টাকার ইসিএস। আচ্ছা। আর তার আগে একটা পুরনো ফ্ল্যাটে থাকতো, আমি একবার জাস্ট গেছি, হুম, নিয়ে গেছিল ওদের বেহালার দিয়ে কোনো একটা, ওটা ঠিক মনে নেই, কোনো একবার গেছি। হুম। নবীনাতে তো অনেকবার গেছি। হুম। ওইখান থেকে দাদার সাথে আমার জ্যোতিষ জীবনের যাত্রা শুরু। তখন কি উনি বিবাহিত? না, প্রথমের দিকে বিয়ে করেনি। আচ্ছা, না না, সেই ওই বিয়ের কথা বলতে গেলে আর সব কথা ঘাটবো না আজকে আর। আচ্ছা, আচ্ছা। মানে তাহলে তো অনেকের অনেক কিছু বেরিয়ে যাবে, মানে আমি হ্যাঁ। ওই অর্থে বলছি না, হুম, হুম, যার জন্য ওগুলো ওইভাবে নাড়িয়েন না। হুম, উম, তা এসেছে। হুম। তারপরে আর অবশ্যই তো খুব মিশতে পারে, হ্যাঁ। ভালো। তো ভিগুদা, আপনি তো এখানে থাকেন, এখান থেকে এদিকে যান, যদি কখনো কোনো দরকার হয় তাহলে আপনি যাওয়ার পথে একটু আমার হয়ে যাবেন, হুম, একদিন একটু বাড়ির বাস্তুটা দেখে দিলেন। হুম। এরকম করে আস্তে আস্তে রিলেশন হওয়ার পর, Relation, হুম। এরকম অনেক দিনই হলো, হতে হতে রিলেশনটা অন্য জায়গায় আরো গাঢ় হলো। হুম, তারপর তার বাড়ি গেছি, নবীনা থেকে একাধিকবার গিয়েছি। হুম, যাই হোক, দিয়ে আস্তে আস্তে দাদার লাইফস্টাইল তো পরিবর্তন ঘটে গেল। হুম। 2003 থেকে দাদার সঙ্গে 10-12 অব্দি সাংঘাতিক ভাবে আদান প্রদান ছিল। হুম, কোনোটা শুটিং করছে, হুম, তাই সেই পরিচালক আমি চিনিও না। হুম। আর আমি কি থরি পরিচালককে চিনবো সবাইকে? হুম, সেটাই। আমি একবার, যেমন আমার মনে আছে, আমি 10 সালে আমি খুব অসুস্থ হয়ে পড়ি ওই চেম্বারে। হুম, তা আমার একটা নিউরো মেডিসিনের ডাক্তার দেখাতে কলকাতায় গিয়েছিলাম। আচ্ছা। ও গাড়িতে ফিরছি, তখন থেকে অভিষেকদার ফোন। হুম, তো আমার কাকারও মারা গেছিল, সেদিন একটা ফোন এসেছিল, কিন্তু ফোন ধরার মতো পরিস্থিতি নেই। হুম, একটু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলে তবে তো একটুখানি মানে একটা ঘোর থাকে না। হুম, 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 তারপরে ওই করে করে আসছে। তার কিছুক্ষণ পর দেখি অভিষেকদার ফোন। হুম, "বিরুদা কোথায় আছেন?" মাঝে মাঝে এরকম করতো। হুম, আমি বললাম, "দাদা আমি তো এরকম হয়েছে, হুম, এরকম টেস্ট করতে এসেছি। তা আমি কোথায় আছেন?" "আমি সাউথে এরকম হয়েছে।" "সাউথে এসেছেন? তাহলে আমি তো এই তো মালা সামন্তের বাড়ি শুটিং করছি হুম, কালিকাপুরে, হুম, এই রাস্তা দিয়ে যাবেন, 5 মিনিট পারলে ঢুকে যান, একটা ছবির কাজ করছি, হুম। 2 মিনিট দেখা হতো।" হুম, হ্যাঁ, ঠিক আছে দাদা, যদি পারি যাচ্ছি। তো গাড়ি থেকে নামলাম, ওই রাস্তার রুবি দিয়েই তো আসবো আগে, হুম, হুম, রুবির পেছনটা কালিকাপুর। তো গেলাম, আর ওনার বাড়িও জান, মালা সামন্ত বাড়িও চিনি। হুম, ওখানে আমাকে নিয়ে অনেক পরিচালক ছবি করেছে, সেটা পরে আসবো। হুম, তা যাই হোক, তা গিয়ে আমি জিজ্ঞেস দেখলাম ওখানে ইউনিট অনেকেই চেনে। হুম। কেন দাদা কোথায় আছে? বলে দাদা দোতলায় আছে। আচ্ছা। তা তখন তো দাদার চিত্র চেঞ্জ হয়ে গেছে, দাদা ওই হুম। ওই আর্থিক দেনা চলে এসছে। হুম। তারপর তার সঙ্গে সঙ্গে দাদা যাত্রা শুরু করলো। হুম। দাদার লাইফস্টাইলটা ঈশ্বরের কৃপায়, হুম। আমি আমার কথা বলবো না, মানে আমার গাইডেন্স, হুম, ঈশ্বরের আশীর্বাদেই হুম। দাদার লাইফটা ফিরে গেল। হুম। তারপরে তো উনি পুরোপুরি একদম টলিউডে মানে সিরিয়াল জগতে পুরো ছেয়ে গেছিলেন পুরো। হ্যাঁ, ওটা আর একটু পরের দিকে এলো ওদিকে। আচ্ছা, দাদা আচ্ছা। ওদিকে সিনেমা হুম, আর এদিকে যাত্রা, আচ্ছা। এই দুটো প্যারাল করতে আরম্ভ করলো। হুম, মানে সুযোগগুলো পেলো আর সুযোগগুলো ইউটিলাইজ করলো, হুম, করে একটা জায়গায় এসে গেল। হুম, তারপর একাধিকবার যখন যাই তখন আমাকে বললো, আমার গিন্নির সঙ্গে কিন্তু আপনার পরিচয় করাবো। আচ্ছা। তখন গল্পের ছলে বললো বাইরে চাকরি করতো, এরকম হুম। ব্যাপার, বোম্বে না কোথাও। আমার মানে বৌদির সঙ্গে খুব একটা দেখা হয়নি। হুম, আর বৌদি মুখটা আমার কাছে আপচাই, কারণ লাস্ট আমি অভিষেকদা আমার নিমন্ত্রিত ছিলাম হুম, বাচ্চাটার মুখের ভাতে। আচ্ছা। এই লাস্ট আমি অভিষেকদা ভাই নিমন্ত্রিত ছিলাম হুম, হুম, মুখের ভাতে। হুম। ওখানে অনেক, ওখানে বৌদির সঙ্গে আমার পরিচয় করেছিল। হুম, হুম, এই যে এত লোকের মধ্যে ভৃগুদা, হুম। আর আমি নমস্কার দিলাম, এই যে হ্যাঁ। বৌদির মুখটা আমার কাছে আপছা, ওই অর্থে বলছি। হুম, হুম। দেখেছি এখন তো মেয়েটা মেয়ে বড় বড় হয়ে গেছে, হয়েছে, ছবি হ্যাঁ। টবি করছে বোধহয়। হুম, তো আমার তো সন্তান, আমার সন্তানের মতনই সহানুভূতি, হুম, ভালোবাসা এবং ওই পরিবারের প্রতি শ্রদ্ধা তো আমার রয়েছে। হুম, অনেক ইতিহাস অভিষেকদার সাথে। তারপর আমিও কথা প্রসঙ্গে আমার সঙ্গে দীর্ঘদিন করতে করতে কিছু পরিচালকের পরিচয় ছিল। হুম, নতুন পরিচালকরা বড় আর্টিস্টের সাহস পায় না, তারা হুম। কি রেমুনেশন নেবে কেন হুম। বলেছিল, ভিগুদা যদি মানে সত্যি কোনো স্ট্রাগলার পরিচালক থাকে আপনি বললে আমি সেখানে ওটা নিয়ে অর্থ নিয়ে চিন্তা করতে হবে হুম, না। হুম, আর আমার সেদিন চলে গেছে ঠাকুরের আসবে, হুম, কিন্তু একদম ফ্রিতে তো করতে পারবো না। হুম, একদম। দাদা ওই সময়ের মধ্যে আমি ঢুকবো না, যদি কোনো পরিচালক বলে আমি বলবো।
আমি এক একটা 2-4টে পরিচালক দিই, তাদেরও 4-5 টাকা ছবি অভিষেকদা করে দিয়েছে। আচ্ছা। এবার অভিষেকদা পরের দিকে আবার কি করলো, রিকুদা এই আপনি একটু অ্যাক্টিং করেন। দাদা আমার দ্বারা কি অভিনয় হবে, আমি তো ভালো অভিনেতা নেই। এরকম করে অভিষেকদা, দেবশ্রীদি, আমি এরকম 2-3টে ছবি হয়ে গেছে। কিন্তু আপনাকে তো দেখা হয়েছে অনেক ছবিতে। এরকম অনেক কটা ছবি করে ফেলেছি ওই কারণে। কিন্তু আমি যেহেতু প্রফেশনটা অভিনেতা নই আমি, কিন্তু লোকে ওইভাবে জানে ব্যাপারটা। একদম। তা এই অভিষেকের সাথে ওইভাবে টাই আপ। কিন্তু পরের দিকে তো যে হোয়াটসঅ্যাপ এলো, হোয়াটসঅ্যাপ আসার পর সুপ্রভাতেই সম্পর্কটা থেকে গেছিল। আচ্ছা, মানে ওই গুড মর্নিং শেষের দিকে তাও তারপর থেকে আবার হলো বিশেষ দিনে, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, পুজো। এবার কি হয়, জ্যোতিষকে মানুষ ভালোবাসা একটা আছে, ঠিক আছে, কিন্তু মানুষ দেখুন আমার দিদি বোনকে কতটুকু সময় ইয়াদ করতে পারি, ফোন তো করা উঠেই গেছে, ওই সুপ্রভাত কখন হাই হ্যালো তোরা কেমন আছিস হোয়াটসঅ্যাপে যা পার, ঠিক সেরকম আর প্রয়োজনীয়তা গুরুদেবের কৃপায়, ঈশ্বরের কৃপায় দাদা দাঁড়িয়ে যেত। ওই হোয়াটসঅ্যাপে ওর হাই হ্যালো বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় হতো, বা আমি নতুন এই ছবিটা করছি এরকম কিছু হলো, পোস্টার পাঠাতো, তো দেখতাম এই পরিচালক করছে, ওই পরিচালক করছে, এরকম বলতো টলতো। তা যে এরকম জায়গায় রিলেশনটাকে লাস্টে রয়ে গেল। কিন্তু একটা জিনিস আমি সাকসেস মনে করবো আমার ক্ষেত্রে, দাদার কিন্তু মনের একটা ইচ্ছে ছিল, লাস্টের দিকে আমাকে বলেছিল, মানে আমি ওরকম বালিগঞ্জের চেম্বারে আছি, চেম্বার থেকে ফিরছি, বলছি দাদা আজকে একটুখানি নদিয়াতে আসতে পারবেন, আমি এই ফ্ল্যাটে আছি। নবীনা সিনেমার পাশেই যে বড় ফ্ল্যাটটা, ওখানে অভিষেকদা আছে আর উপরে ফ্লোরে শতাব্দী থাকে। আচ্ছা, সেটা অভিষেকদাই বলেছিল, কিন্তু শতাব্দী রায় যাকে আজকে যে এমপি, শতাব্দী রায়ের সঙ্গে আমার ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। অভিষেক অনেকবার অনেক সময় বলেছে, তখন হয়তো শতাব্দী বাড়িতে ছিল না, এই হয়েছিল না, কত বছর বলে আমার উপরে শতাব্দী থাকে। আর শতাব্দী রায় তো বন্ধু বান্ধবের মতো, ওরা তো একসাথে অনেক ছবি টবি করেছে ওই সময়। তারপরে এখানে দেবশ্রীদির পর শতাব্দী রায় ঢুকেছে, আর ওই যে অভিষেকের সঙ্গে শতাব্দী রায়টা টাই আপ ছিল, ভালো মানে রিলেশনটা, একটা ফ্ল্যাট ছিল শুনেছি। যাই হোক, তারপর আমি গেলাম, আসছি এই সময়। আর ওরও একটা ইয়ে ছিল, পাইলট বলে, আমার পাইলট যেমন 23 বছরের, আমার গাড়ির যে 23 বছরের, মানে আমি ওই রকম ভাবে মানিয়ে নিয়ে মানুষকে চলতাম। অভিষেকদারও যে মেকআপ ম্যান, সেই ড্রাইভার, সেই ম্যানেজার, সেই সব ও আমাকে চিনতো, দাদা এইবার আপনার গাড়ি ছেড়ে দেবেন, আমার বাচ্চু গিয়ে নিয়ে আসবে। আর বাচ্চুটা ওরা সবাই আমাকে চিনতো, দাদা এর কাছে আসে, আর ইনতে দাদার বাড়িতে যাই যখন খুশি। তো গেলাম, তা গেলাম গিয়ে তা দিদি বললো, আর খুব সিগারেট খেত দাদা, একটা স্টাইল ছিল সিগারেট খায়, এরকম করে সিগারেটটা বাধা দেবে, হাতটা পেরে দিল, নতুন কিছু বলেন তো, রাজনীতিতে যাবো কিনা, এটা লাস্ট প্রশ্ন ছিল, মানে সরাসরি সম্পর্কের মধ্যে লাস্ট প্রশ্ন, সিগারেট নিয়ে যাবো, যে রাজনীতিতে যাবো কিনা দেখুন তো। দাদা কিছু যদি মনে না করেন, গ্রহ কত এখনই মুখস্থ, তখন তো কি ছিল, রাজনীতিতে আপনার জন্য উপযুক্ত নেই। এবার কোন গ্রহ খারাপ আছে, আজকে গ্রহগত ক্লারিফিকেশনে যাচ্ছি না, কারণ মানুষ রাহু কেতু শনি মঙ্গল শুনে মানুষের চোখ কান খারাপ হয়ে গেছে, তো সেই জায়গা থেকে বেরিয়ে গল্পটা গল্পের ছলে আনতে রাখছি। কিছু তো খারাপ ছিল, নাহলে কেন বলুন, আবার একটা লোককে আবার রাজনীতির জন্য এনকারেজ করছে, কিন্তু অভিষেকদাকে কেন বারণ করলাম, তার ভালো চাই করেছে, সবার ছকে সবকিছু তো যায় না, তাই না, এটা আপনার জন্য কিন্তু এই রাস্তাটা সঠিক না। ওই কথাটা কিন্তু মান্যতা দিয়েছিল, মানত কতগুলো জিনিস ছিল, যেরকম আধ্যাত্মিক হনুমান চালিসা পাঠ করতো, আচ্ছা সাই বাবার ভক্ত ছিল, যে আমাদের সিদ্ধি সাই বাবা, ওখানে বোম্বে গেলে যেত, হ্যাঁ, তা এরকম জিনিসগুলোকে মান্যতা দিত। পরের দিকে হঠাৎ বাড়িতে আসতাম, হঠাৎ টিভি খোলা আছে, টিভিতে দেখলাম দাদা ফুলে গেছে মুখটুক, তখন ওইভাবে আর যোগাযোগ নেই, আর তখন দাদার লাইফস্টাইল বদলে গেছে। ভাবতাম মাঝে মাঝে এই অভিষেক এত ভারী হয়ে গেল কেন, গাল টাল গুলো, আর বডি ফিটনেস সাংঘাতিক ছিল দাদার, বডি ফিটনেস। এই বডি ফিটনেস একটা কথা বলি, কথা বলতে গেলে অনেক কথা প্রসঙ্গে, আমি একটা ছবিতে দেবশ্রী শুভমিতাদির গান ছিল, খুব বিখ্যাত গান, শুভমিতা গাইছিল, পরিচালক নিজে লিখেছিল, ওটা ছিল গানটা পরে মনে করে বলবো। তো ওটা ইয়ে ছিল, ফিরদোস ছিল, বাংলাদেশের ফিরদোস, আর অভিষেকদা ছিল, ওই ছবিটা আমাকে পরিচালক দিয়েছিল। আমি বলছিলাম দাদা আমি আসানসোল চেম্বার করতাম, আমি ওখানে কয়েকদিন থেকে যাব, ওখান থেকে আমাকে ওখান থেকে ইয়েটা কাছে, ওই যে মাইথন কাছে, কিন্তু আমি কি কলকাতা থেকে পারবো না। তা ওরকম কোনো একটা দিন ওখানে করছি,
ওখানে শুটিং হচ্ছিল? ওখানে তখন শুটিং জানতে হচ্ছিল, হ্যাঁ। পেরেছি। ওটা একটা জঙ্গলের ওপর ছিল, সাবজেক্ট এরকম ছিল। জঙ্গল, কিন্তু গাছ কাটা যাবে না, গাছ কাটা উচিত না, এরকম সাবজেক্ট ওরিয়েন্টেড ছবি ছিল। তা যাই হোক, একটা 1:1 শট, যেমন আমি আপনি কথা বলছি, কিন্তু এটা হয়তো কম্পোজিটেই বলছি, বা কখনো সিঙ্গেল ফ্রেমে নিল। ক্যামেরাগুলো তো ওরকম ভাবেই বলা থাকে যে অভিষেক দাকে প্রথম যা যা বলার বলেই নিয়েছে, দিয়ে এবার তার কাউন্টারে আমাকে ওখান থেকে স্ক্রিপ্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলছে আমাকে বলতে হবে, তাকে অভিষেক দার সব হয়ে গেছে। তো এবার আমাকে বললো, তার অভিষেক দা এইদিকে মিঠুদা দাঁড়িয়েছিল, আপনি তাহলে এই অ্যাঙ্গেলে জাস্ট উত্তর কাউন্টারগুলো দেন, আর অভিষেক দার কথাটা বলে দিচ্ছে। তা যাই হোক, আমি আমার মতন করে বলেছি। এবার এদিকে তো তাকিয়ে আছি আমি, ওরা তাকিয়ে দেখেছি দাদা বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছে, এটা ও পাশে ফুটবল মাঠ ছিল, দাদা দেখি ফুটবল খেলছে, মানে তখন শর্ট হয়ে গেছে, আমি হেসে ফেলেছি ফট করে। মানে এত বালক স্বভাবের ছিল, আর মানুষকে না বাইরে থেকে আপনি আলাদা করে বুঝতে পারবেন না। জ্যোতিষ, প্রকৃত জ্যোতিষ। আর ডাক্তারের কাছে কিন্তু মানুষ রোগ লোকায় না, A to Z ডাক্তার জানে, যার হাউস ফিজিশিয়ান, আলগা দেখালে হবে কি করে। তা আমি এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আমি হাউস ফিজিশিয়ান উদাহরণস্বরূপ বলি, মানে হাউস অ্যাস্ট্রোলজার, অভিষেক দাও ছিল। কিন্তু অভিষেক দা হঠাৎ বিয়োগ হয়ে যাওয়াটা আমাকে প্রচুর বেদনা দিয়েছে, অনেককেই দিয়েছে, ভারতবর্ষের অনেক মানুষকে দিয়েছে, সিনেমা প্রেমী মানুষকে দিয়েছে, সবাইকে দিয়েছে। কিন্তু অনেকের মধ্যে থেকে পরিচালিত সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে, তা দিয়ে আমাকে কষ্ট দিয়েছে এই কারণে, মানে ব্লাড রিলেশনটা জীবনের সব না, এটা আমি মনে করি এত বছর জ্যোতিষ জীবন অভিজ্ঞতা, সেখানে আত্মার সঙ্গে যার সম্পর্ক সেই কিন্তু আমাকে ব্লাডে অনেকে আছে, তাদের সঙ্গে আমার যোগাযোগই নেই, সম্পর্কই রাখি না, যারা জীবনে হেঁটা করেছিল। আমি অনেকেই জানে, আজ নতুন করে বলি, আমি 48 টাকা নিয়ে আলাদা হয়েছি, আমার ব্যাকগ্রাউন্ড কোটি টাকার মালিক ছিল, 48 টাকা নিয়ে আমি আলাদা হয়েছি, সে প্রিভিয়াস ইতিহাসে আর যাচ্ছি না। তা সেইখান থেকে স্ট্রাগল করতে 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 এই জায়গায়, তাহলে অনেক কিছু গ্রাসরুট থেকে উঠে আসা, অনেক কিছু দেখেছি, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। তাহলে অতএব ব্লাডটা কি, আমার কাছে ব্লাড রিলেশনের কোনো গুরুত্বই নেই আলাদা করে। যখন আমার কেউ ছিল না, তো যখন তারা সারাদিন এই স্ট্রাগলার, এখন স্ট্রাগলারদের স্টিল নাও দেখি, লোকে স্ট্রাগলারদের পছন্দ করেন, কেউ বললো, আর আমি বরাবর কিন্তু ধরুন আমার 3000 টাকা ভিজিট এখন 20% কলকাতায় অফিস, সে তো স্টুডেন্টদের জন্য দিই, সবাই জানে। কিন্তু বক্তব্য হচ্ছে, আপনি দিতে পারছেন, ক্ষমতা নেই, আমি আপনাকে বিনা পয়সায় দেখে দেবো, কিন্তু যদি বুঝতে পারি এই ক্যাটাগরিটা দিয়ে আমাকে করতে চাইছে, ইউজ করতে চাইছে, তাহলে কিন্তু আপনি যেমন কোনোদিন হাত দেখে, কোনোদিন সিগারেট খেয়ে, কোনোদিন অন্য কিছু ভুলিয়ে আমি জীবনে জ্যোতিষ করিনি, হয় নেবই না, আর যখন যা ভিজিট ছিল তাই নেবো, সিস্টেম। এই জায়গাগুলো কিন্তু আমি বরাবরই কিন্তু মেনটেন করেছি। তা কথা প্রসঙ্গে আমি বললাম যে সেই কারণে বিভিন্ন সময় তাদের সঙ্গে উঠা বসা করা, যাওয়া, তাদের বোঝাপড়া, কারণ বাইরের মিডিয়াতে, বাইরের জগতের কাছে এই আর্টিস্টদের সম্পর্কে অনেকের অনেক রকম ধ্যান ধারণা রয়েছে, সব কথাটা সবার জন্য ঠিক না, এটি শুধু আমি বলবো। কাছ থেকে মানুষকে দেখার চেষ্টা করুন, যদি সিনেমা আর্টিস্টদের কাছ থেকে দেখবে কি করে, তাদের দেখে, তাদের হাউস ওয়াইফ বা তাদের সার্কেলে যারা যারা ঘোরাফেরা করে, আর তার মধ্যে ভাগ্যক্রমে আমার যেহেতু ওই জীবনটাই ওখান থেকে শুরু হয়েছিল সিনেমা আর্টিস্টদের মধ্যে থেকে, সেই কারণেই অভিষেকদার সঙ্গে আর চলে যাওয়াটা, যেকোনো চলে যাওয়া বেদনা দেয়, এটা নিয়ে বলে লাভ নেই। তখন কি হয় দেখবেন, মানুষের একটা খুব চাপ পড়ে। যখন আমি ফট করে শুনলাম, তখন ফট করেই মনে হলো সবাই ছেড়ে চলে যাচ্ছে, একটু মনে হয়তো আমি তো সত্যি তো যাবো একদিন। আমি সহজ কথা খুব সহজভাবে বলতে পছন্দ করি, ইমোশন তো থাকবেই মানুষের জীবনে। আমাদের নিজেদের বাবা মাকে হারিয়েছি, বাবা মায়ের ঊর্ধ্বে কেউ হয় না, বাবা মা প্রথম গুরু জীবনের, আর সব বোন ভাই ছেড়ে দিন, কিচ্ছু না, জীবনে বাবা মা আর তারপর হচ্ছে গুরু, এই শেষ কথা। আর এই প্রিয়জনগুলো যখন চলে যায় না, তখন মনে হয় যে মানসিক ভারসাম্যটা অনেকটা হারিয়ে যায়, এরপর তো বোধহয় আমারই পালা। আমরা বলছি না, কিন্তু আর্টিস্টদের বয়স বলতে নিয়ে আপনারা খুব ভালো করে জানেন, সবারই জানি। তো যাই হোক, 19-20 যারি বয়স হোক আমাদের ছিল, কিন্তু বয়সে যাই হোক, আমি সবাই কিন্তু এখনো ছোট, যারা লাইভ প্রোগ্রাম করি, 18-19-20 বছর দেখতে আমার সন্তানের থেকে ছোট, আমি আপনি বলি, আপনিটা আমার হ্যাবিট। আপনি সবাইকে বলি, সবাইকে দিদি বলি, আমি দেবশ্রেয়াকেও দিদি বলি, ঋতুপর্ণা সেনগুপ্ত দিদি বলি, আমি দেবিকা মুখার্জিকেও দিদি বলি, আমি শিলা মজুমদারকেও দিদি বলি। রিলেশন যাদের যাদের সাথে ছিল তাদের কাহিনী বিভিন্ন সময় বলবো, কারণ এগুলো থেকে যাবে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, যে
এই যে উনি হঠাৎ চলে গেলেন, মানে এটা আমরা জানা যে জীবন মৃত্যু বিবাহ কেউ বলতে পারেন না সেরকম ভাবে, বাট জ্যোতিষ তো পারে। সব বলা যায়, বলা যায় না কি বলে, তাহলে সব আপনি বলা কি যায়, সেটা আগে কিন্তু থেকে মানুষ তো জানতেন? জানতে চায় না তো। মানে আপনি বলছি, কি জানতেন আগে না না, থেকে? জানতে আগে থেকে জানবো কি করে? হুম। একটা প্রসঙ্গে বলছি, হুম। ধরুন এই যে আপনি আপনাদের চ্যানেলে এসেছি, আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, হুম। এখানে চ্যানেলে অনেকেই বসে আছে। হুম। আচ্ছা, আপনার সঙ্গে যে সরাসরি একটা ইন্ট্রোডাকশনই বলছে, একটা গল্প হচ্ছে, হুম। আমার পরমায়ু, আপনার পরমায়ু, বা আপনার পরিবারের কাউকে নিয়ে কথা হচ্ছে, জিজ্ঞেস করছি না কথা না হচ্ছে। না। কালকে কোনো সিচুয়েশনে কোনো কিছু হলে হুম। বলে এই ম্যাডামের সঙ্গে তো স্যারের এত সম্পর্ক ছিল, হুম। ক্যামেরাম্যান নিশ্চয়ই আরো কেউ এখানে ছিল, সব হুম। তাদের সঙ্গে সম্পর্ক ছিল, হুম। কিন্তু বিয়েটা হলো কি লটারি পেলো, হুম। কিংবা কালকে একটা খারাপ কিছু ঘটলো, হুম। ওনাকে বলেছিল, এটা মানুষের একটা ধারণা। কিউরিওসিটি। কিন্তু হ্যাঁ। সেই নিয়ে তো মানুষের প্রশ্ন যদি মানুষ না করে, সেই কথাটা ওঠার তো কথা না। হ্যাঁ। আমি স্বাভাবিকভাবে সহজভাবে বললাম, হুম। হুম। আপনার সঙ্গে আমার, আপনি যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করছেন, আমি অ্যান্সার দিচ্ছি, হুম। হুম। কিন্তু এর বাইরে কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপারে, আপনার লাইফস্টাইল হুম। বা আপনি অন্য কিছু হুম। জিজ্ঞাসা করেননি। সেটাই। তাহলে প্রফেশনাল মানুষের হচ্ছে হুম। অ্যাক্টিভিটিস বাড়তি কথা না যাওয়া। হুম। আপনি যে প্রশ্নের মধ্যে করবেন শেষটা কেরিয়ারের জন্য, হুম। প্রত্যেকের মানুষ, এই জুবিন নিয়েও কত কথা বলবো, এখন আর বলার দরকার নেই, জুবিনকে নিয়েও আমি লিখেছি। হুম। তা যাক, সেরকম ভাবে যাওয়াটাও হঠাৎ হ্যাঁ খুবই বেদনাদায়ক। হ্যাঁ, সেটা নিয়ে আবার যদি কখনো এরকম সুযোগ হয় আমি বলবো কোনি। জুবিন কে কে। হ্যাঁ, কে কে সঙ্গে আমার সুযোগ হয়, জুবিনের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল। হুম। তা যাই হোক, সেইখানে তখন কেরিয়ারের জন্য আসে, যেমন এখন মানুষ অনেকে দেখাতে আসে যে বয়সে, ধরুন আমার স্টুডেন্ট এটা যাতে এমবিতে চান্স পায়, কি বিটেকে যায়, কোন সাবজেক্ট নিয়ে পড়ে, মূলত আমি এডুকেশন ওরিয়েন্টেড গাইড করি। ম্যারেজ কার সাথে বিয়ে করলে ভালো হবে, আইডিয়াল এডুকেশন, আইডিয়াল প্লেস, কোথায় গেলে চাকরিটা করলে তার জীবনটা ভালো হবে, এগুলো নিয়ে আসে। আচ্ছা, সে তখন মৃত্যুর কথা জিজ্ঞেস করবে না? জন্ম আর মৃত্যুর মাঝের অংশে জ্যোতিষের গুরুত্ব, জ্যোতিষ জীবনে তৈরি করতে সাহায্য করে, মৃত্যুর প্রশ্ন কেউ করে না, আর মৃত্যুর অ্যান্সার দেওয়াটা বুদ্ধিমানের কাজ না। কেন বলছি, যেটা সত্যতা আছে। আচ্ছা, আমি বলি না বলি আমি তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাবো, এর সত্য, যেটা সত্যতা আছে সেটার মূল্যায়ন নেই, সেটা হবে। যদি বুঝতাম মৃত্যুটা, আমি বলছি মৃত্যুটা মানুষের হয় না, এটা টাইপ অফ অ্যাক্সিডেন্ট, তাহলে বলার দরকার। যেমন অ্যাক্সিডেন্টটা বলে দিই, যে অ্যাক্সিডেন্ট সবার জীবনে হয় না, কারুর জীবনে হয়, কারুর জীবনে সেমিস্টার নষ্ট হয়ে যাচ্ছে, কারুর জীবনে অনেক বছর হেল্ড আপ হয়ে যায়, কারুর সংসার জীবনই নষ্ট হয়ে যায় একটা দুর্ঘটনাতে। যে কোনো লটারির টিকিট পাওয়া যেন কয়েক মিনিট, কয়েক সেকেন্ড লাগে, সেটা একটা লোকের দুর্ঘটনা কিন্তু কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ডই ঘটে, রোজ রোজ হয় না। কিন্তু মানুষকে যদি মৃত্যুটা দুর্ঘটনার মতো হতো, কারোর হয় না, এনার হতে পারে, তাহলে তো মানুষকে জিজ্ঞাসা করতো, তাকেও বলতাম, ইয়ে করতাম। যার জন্য এই কথাগুলো অনেকে বলে, কিন্তু এই কথাগুলো হয় না। মানুষ তো অগ্রগতির কথাই জিজ্ঞেস করবে, আরো ছবি পাবো কিনা, আরো পাবো কিনা, সবাই এসে নিজের ক্যারিয়ার, বিশেষ করে সবাই ক্যারিয়ার ব্যাপারে যে বয়সে যেটা। আর ধরুন 60-70 বছরের লোক আসবে, আমি আর কদিন বেঁচে আছি, এই লোক 3000 টাকাতে ভিজিট দিয়ে দেখাতে আসবে, এই লোক আমি পাইনি, ওগুলো ফ্রিতে পেয়েছি। দেখে নেন না স্বাস্থ্য কেমন, আমি সবসময় বলছি স্বাস্থ্যের জন্য ডাক্তার আছে, আইনের জন্য উকিল আছে, কিন্তু ডাক্তারকে ভাগ্যের কথা বলেন না, জ্যোতিষকে ভাগ্যের কথা খামোকা কেন বলছেন আপনি? আমি ধরুন কিছু বললাম, আপনার কিন্তু মিসগাইড আপনি হবেন, কারণ রোগটা যদি সারাত থাকে আপনার মেডিকেল সায়েন্সে সারাতে পারবে, যেটা কিন্তু জ্যোতিষ পারবে। জ্যোতিষ একটা ওভারঅল গাইড করতে পারে, অনেক কিছুর মধ্যে হেলতে হতে পারে। আপনি শেষ জীবনে, আমার তো শরীর খারাপ, আমি তো প্রয়োজনীয় ডাক্তার, এই চোখে অপারেশন করলাম, পৃথিবীর সবাই জানে, টিভিতে যখন বলছি, মিডিয়াতে বলছি, সবাই তো জানে, এর লুকানোর কি আছে, তার ডাক্তারই করেছে। চোখটা কি আমি অন্য কিছু পাথর দিয়ে সারিয়েছি? পাথর পড়েছি ভাগ্যের জন্য। ভাগ্যের মধ্যে হেলথ একটা পার্ট, হেলথের জন্য ডাক্তার আছে, সেটাকে নিয়ে আমার ব্রেন খাটিয়ে লাভটা কি? খুব ভালোভাবে বুঝবেন, এটা কি অবুদ্ধিমানের কাজ না? যেটা আমার কাজই না, সেটার দিকে আমি কেন গুরুত্ব জীবনে দিতে যাবো? এটা আমার মনে হয়। বলুন যদি আরো কিছু কথা জানার থাকে। এই যে স্টোন আমরা পড়ি, সবাই অনেকেই বিশ্বাস করে স্টোন পড়ি, কিরকম কাজ হয় স্টোন পড়লে? আপনাকে এইভাবে বোঝাবার চেষ্টা করি, আপনি তো বাড়িতে পুজো করেন আশা করি, আমি জানি না, আপনার সঙ্গে অত ডিটেল কথা হয়নি, প্রথমবার আস্তে আস্তে হয়তো হবে কথা। আপনি হয়তো পুজো করেন, আচ্ছা, বিশ্বাস করেন কি করেন না? বিশ্বাস করেন বলে পুজোয় বসছেন, মানে এটার অ্যান্সার এই জায়গাটাই, বিশ্বাস করেন বলেই বসছেন। তাহলে আপনাকে আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজনীয়তা নেই যে আপনি পুজো ধর্মের প্রতি বিশ্বাস আছে কিনা, আছে। তাহলে যারা স্টোন পড়েছে তাদের বিশ্বাস আছে, গেল এক। বিশ্বাস যে সব থেকে বড় স্ট্রেংথ। যেমন বাবা থেকেও বাবা নেই, অনেকে বাবাকে গুরুত্বই দেয় না, বাবা মা থেকেও বুঝতে পারছে, বিশ্বাস করছে না যে বাবা মা আছে, আর দাদু দাদা ছেড়ে দেয়, যে পৃথিবী ছেড়ে চলে গেছে সেই বলছে যে না এরকম কেউ ছিল না। যে জীবিত বাবা মা থাকতে অস্বীকার করে, সে তো
যে জেনারেশনে দেখেনি বলে না নাকি, আমি যেটা দেখিনি সেটা বিশ্বাস করি না। হুম, হুম, যা দেখি তাকে এটা কি ওইভাবে প্রমাণ করতে হবে যে বাবা ছিল দাদু ছিল, সেটাই। সিস্টেম শিখতে হবে, যেটা হ্যাঁ দাদু ছিল তাই বাবা মা হয়েছে, হুম, বাবা মা আছে তাই আমি পৃথিবীতে এসেছি। হুম। তো এটা দেখে হবে না, এটা বিশ্বাসই করতে হবে, ভালো করে বুঝবেন কথা। হুম, হুম। বা এই 14 পুরুষ বা বিয়ে থা দিতে গেলে আমাদের সন্তানদের পিবিএস অনেক সময় হ্যাঁ, পুষ্টি বাবার দেখানো, না ইয়ে। বাবার পিছনটা 14 পুরুষ, আচ্ছা। যতটা পুরুষ থাকে, হুম, হুম, হুম। 14টা পুরুষ ছিল আপনি দেখতে পাচ্ছেন না, হুম। কিন্তু বিশ্বাস তো করতে 14টা পুরুষ ছিল, হ্যাঁ, হ্যাঁ, করি না? হ্যাঁ। তাই দাদু দিদার নামটা লিখে গেছে, এই লিখে গেছে, তাই তার মানে যা দেখা যায় না তার সত্য তার নয়, হুম। এটা গেলে এক। হুম। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যয়, যেমন আপনাকে যদি বলা হয় হোমিওপ্যাথিতে কাজ হয়, হুম। অ্যালোপ্যাথিতে কাজ হয়, হুম। আয়ুর্বেদিতে কাজ হয়, হুম। সবই তো ট্রিটমেন্ট হচ্ছে, হবে না কেন? হুম। সেরকম স্টোন রেমেডির একটা পার্ট। হুম। এরকম অনেক পদ্ধতিতেই রোগ বুঝে ডাক্তার যখন ডায়াগনোসিস করে, হুম। এই পেটে ব্যথার হুম। কি ধরনের ওষুধ, ধরুন আমাদের ক্যামেরাম্যানও পেটে ব্যথা হয়েছে, আমারও হয়েছে, আপনারও হয়েছে, হুম। তিনজনই ডাক্তার গেছে, তিনজনকে সেম ওষুধ নাও দিতে পারে, কেন হ্যাঁ। উনি ডায়াগনোসিস করবে এটা গলব্লাডার স্টোনের, হুম। নাকি এটা গ্যাস্ট্রিক আলসার, হুম। নাকি অন্য কোনো কারণে, নাকি অ্যাপেন্ডিক্সে, যে নাকি কি গ্যাসের কারণে, ব্যথা নরমাল। সব কিন্তু ট্রিটমেন্টের ধারাটা আলাদা। হুম। জ্যোতিষ ডিসাইড করবে হুম। যে এনাকে কোনটা দিলে ওনাকে রিলিফ দেওয়া যাবে। হুম। সেই কারণে প্রত্যেকটা স্টোন যখন তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ, যদি এটা কোনো জ্যোতিষী যদি অ্যাপ্লাই করতো যে স্টোনটা জ্যোতিষের কারখানায় হয়ে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, হুম। আমি তো আজ পর্যন্ত কোনো জ্যোতিষ ফ্যাক্টরিতে হুম। স্টোন তৈরি শুনিনি, যাই হোক, যদি হতো হ্যাঁ। আর সেই জ্যোতিষী যদি শুধু বেচতো, হুম। তাহলে বিশ্বে হুম। জ্যোতিষটাকে নিয়ে এত আর স্টোন নিয়ে এত আনলিমিটেড টাকার ব্যবসা ওয়ার্ল্ডে করতে পারতো হতো না। না। জ্যোতিষ কথা ছেড়ে দেন, হুম। জ্যোতিষ তো আমি আগেও তো জন্মাইনি, আমি তো হুম। ছোট হয়েছি, আমার আগেও জ্যোতিষ ছিল, হুম। জ্যোতিষ তো সেই রাজরাজের আমল থেকে হুম। ব্রাহ্মণকে জ্যোতিষ হিসেবে রাখা হতো, হ্যাঁ। তাহলে শাস্ত্র ছিলই। হুম। তা স্টোনের রাজরাজা আগে দেখবেন হুম। যুদ্ধ করতে হতো জ্যোতিষ পরামর্শে, একদম। প্লাস তখন ছিল মুটুকে পাথর পরা, হুম, হুম, মুকুট। এখন মুটুকে পাথর পরলে আপনি পাগল হবে, হ্যাঁ, আমরা তো মুকুট পরি না। পড়ি না, কিন্তু কপাল হচ্ছে একটা, যেমন ত্রিনেত্রাল, এগুলো অনেক ক্লারিফিকেশন আছে, বললেন মানে কথা বসে ওটা। তারপর এলো কণ্ঠ, হুম। এখন পড়লে পাগল বলবে, আমরা গলায় ঝুলিয়ে লকেট করে দিই। হুম। আচ্ছা, তারপর এলো বাজু, বাজুর ছেলেদের ডানা মেয়েদের বা, হুম। তারপর হলো স্পাইনাল কর্ড, হুম। এখন ডিসেন্সির জন্য আঙুল। এই যে আঙুলে কিন্তু ফাংশনটা তুলনামূলক কম হয়, মানুষ জানে না, হুম। মানুষ ভাবে বোধহয় আর সূর্য তাকাচ্ছে, আর সূর্যের খেদে কাছে তাকা, সূর্যের হিটটা রেটা, আমি জামা পড়েছি, এই জামা পড়েছি, সূর্যের হিটটা তো যাচ্ছে, হুম। এই টেম্পারেচারটাই কাজ করে, সূর্য আচ্ছা। ডাইরেক্ট ভাবে সূর্যকে তাকিয়ে দেখতে হবে না। আর যেদিন ধর মেঘ করলো, হ্যাঁ, সূর্য দেখা গেল সূর্য না, দেখবে না। তাহলে কি ভাবছেন সূর্য দেখতে পাচ্ছে না, হলো সোলার সিস্টেম। ওর টেম্পারেচারটা আমার স্টোনে যাবে, সেই স্টোন সেইভাবে গিয়ে এই নাকে মুখে যেমন ইরা পিঙ্গলা সুষমা নারী আছে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো আধ্যাত্মবাদ, হুম। এতেও তাই রয়েছে আলাদা করে, হুম। যেমন নার্ভ বলে, হ্যাঁ। ঠিক সেরকম ভাবে স্টোন প্রত্যেকটা যে এই গ্রোটার এখানে পড়া হয়, এই গ্রোটার সেই জায়গাতে সেই নার্ভে গিয়ে সেই কাজটা হয়। হুম। সূর্যটা, যার জন্য সূর্য যদি না থাকে, সূর্য যদি না উঠতো, চাঁদের আলোয় হুম। আলোকিত সূর্য না থাকলে চাঁদের কোনো ভ্যালু ছিল না। এবং মা ওয়ান সাইড হবে না হুম। যদি না বাবা থাকে, বাবা না। ব্যাপারগুলো এরকম একদম, টাইপের। ঠিক সেই কারণে আমাদের রাতে বা যদি সূর্য না থাকতো চাঁদ হতো না, চাঁদ যদি শুধুই হতো ধরে নিচে পৃথিবী সিস্টেমে চাঁদই থাকতো, হুম। তাহলে পাথর কোনো কাজ করতো না। সেটাই। তাহলে অন্য কোনো রূপে সায়েন্সের ভাষায় হয়তো টেকনোলজি বলুন, ভৌগোলিক অবস্থান এমন হতে, এগুলো তো ভৌগোলিক অবস্থান, হুম, হুম, হুম। বিভিন্ন খনিতে বিভিন্ন জিনিসটা পাওয়া যায়, তাহলে ভৌগোলিক অবস্থান অনুসারে হয়েছে। হুম। পান্না যেখানে পাওয়া যায় সেখানে নীলা পাওয়া যায়, নীলা পাওয়া একই খনিতে হবে না তো সবকিছু। হুম। যেরকম আমাদের এখানে দার্জিলিং এ ধরেন আমাদের চা ভালো হবে, হুম। ধান ভালো হবে না, হুম। ধান আমাদের হুগলি ডিস্ট্রিক্ট, আমাদের এই নদিয়া ওখানকার ডিস্ট্রিক্ট মাটিতে এক, ঠিক সেরকম ওই ভৌগোলিক অবস্থানটা এক একটা জায়গায় এক এক রকম, সেই কারণে সেই জিনিসগুলো তৈরি হয়। তাহলে সব জায়গায় সব রকমই পড়ে নিলে তো কাজ হতো। ইংরেজিতে সবাইকেই বলে সাফায়ার, ইয়েলো সাফায়ার, ব্লু সাফায়ার, ওটা হ্যাঁ গ্রুপ, ওটা গ্রুপ। তো ওর মধ্যে স্পেশালাইজেশন আছে, স্পেশাল মানে যেমন ডাক্তারের ওষুধের কম্পোজিশন লেখা থাকে, এই কম্পোজিশনে আপনি ওষুধ খাবেন, ঠিক সেরকম এখানে যেহেতু কম্পোজিশনটা লেখা থাকে না, যারা বড় জ্যোতিষ তারা জানে যে একই জিনিস। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি স্টোনের কথা তুললেন, এবং সাধারণ মানুষের উদ্দেশ্যেই বলছি, অনুষ্ঠানটা গল্প করছি কিন্তু সাধারণ মানুষকে বোঝাবার জন্য বলছি, এটা অ্যাওয়ারনেসেরই প্রোগ্রাম, একরকম গল্পের চলে অ্যাওয়ারনেস। তা সেটা হচ্ছে ধর একটা স্টুডেন্ট একটা পান্না, সামা পান্না দেবে, যে আমি পান্না পড়ে আছি, পান্না অনেক মানুষের হাতে দেখবেন, কথা বসে বলছে, একটা স্টুডেন্টকে একটা পড়াশোনার জন্য এসছে, যে তার অনেক পরে মনে রাখতে পারে না, আছে না অনেক বাচ্চা প্রচুর পড়াশোনা করছে কিন্তু কিছুতে পরীক্ষার ফল খারাপ হচ্ছে, আবার অনেক বাচ্চা সারাটা দিন ধরেই পড়ছে, হ্যাঁ কিন্তু কি বলবো, আমার মেয়েকে নিয়ে কোনো অভিযোগ নেই, সারাদিনই পড়ছে, পরীক্ষার খাতায় গিয়ে রেজাল্ট খারাপ আসছে।
গেল। অনেকে হাতে পায় প্রচুর চঞ্চল, হুম। তাই পড়ছে না, তাই রেজাল্ট ভালো হচ্ছে না। হুম। আবার অনেকে ইন্টারনাল চঞ্চল রয়েছে, ইন্টারনাল চঞ্চল ডেঞ্জারাস, যেটা দেখে বোঝা যায় না বাইরে, মানে ওর মাইন্ড সবসময় অন্য দিকে কাজ অন্যদিকে। করছে। তাহলে ন্যাচারালি হয় না। এডুকেশনাল ইমপ্রুভমেন্টের তার প্রতিকারগুলো পান্নার আলাদা আলাদা। আচ্ছা। আবার একটা মানুষ ব্যবসায় ডুবে গেছে, হুম। তার পান্না আলাদা। মানে পান্না শব্দটা একটা, হুম। কি উপাদানগুলো উপাদান কম্পোজিশন গুলো আলাদা হয়। আবার নার্ভের প্রবলেম হলেও পান্না দেওয়া হয়, হুম। আবার লগ্নপতিকেও পান্না দেওয়া হয়। হুম। আবার অনেকে বলছে আমি এমবিএ স্টুডেন্ট, আমি তো স্পেশালাইজেশন মানে যেহেতু করি এডুকেশনাল হুম। স্পেশাল, এটা এমবিএ স্টুডেন্ট। হুম। সে এইচআর এ পড়তে পারে, হিউম্যান রিসোর্স, হুম। সে মার্কেটিং এও পড়তে পারে, হুম। ফাইন্যান্স নিয়েও পড়তে পারে। ফাইন্যান্স নিয়ে সাবজেক্ট আলাদা লাগে। হুম। ফাইন্যান্স নিয়ে যদি কাউকে পান্না পড়ায়, হুম। তখন তার আলাদা কম্বিনেশনে পড়াতে হবে যাতে ক্যাম্পাসিং এর চাকরিটা পায়। আচ্ছা। এতটা ডেপথ কারণ মানে মানুষ থাকতে পারে, জানি না, বলতে পারবো না, হুম। কিন্তু মানুষ নিজে শুনতে চায় না, মানুষের নিজের সেটাই। পেশেন্স কম। আর জ্যোতিষ এত বোঝাতে চায় না, হুম। বোঝাতে গেলে আপনার প্রথমত অনেক জ্ঞান লাগবে, হুম। আর যে অপোজিটে আছে তাকেও কিছুটা পেশেন্স থাকতে, আরো মিনিমাম একটা জ্ঞান হ্যাঁ, থাকতে। অবশ্যই। মানুষ অত শুনতে চায় না, অত সময়ও নেই। হুম। আমি টিভি চ্যানেলে আমার এই 26 বছর হয়ে গেলে বলে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আর পেপারে তো মুখ বলতে পারতো, বলার কোনো স্কোপ ছিল না, তখন আমার ছবি বেরোতো। আর সিভিক অনাদি মানে যেন রাশিফলে বিখ্যাত, আমার তো স্পেশালাইজেশন ছিল আমার রাশিফল হুম। আর বিভিন্ন লিডিং পত্রিকাগুলোর নাম বলতে নেই বলে বলছি না, লিডিং পত্রিকা। তারপরে এলো তো ম্যাগাজিন। হুম। এই সিভিক অনাদি মানে কবে রাশিফল বেরোবে, এটা ছিল মানুষের জীবনে। সবাই জানতো সিভিক মানে রাশিফলই লেখে। এইটা নিয়ে আবার অন্যদিন আলোচনা, রাশিফল লেখা নিয়ে অনেক। কারণ আমি এখনো অনেক ম্যাগাজিন খুঁজে পাই না, অনেককে রিকোয়েস্ট করেছি সোশ্যাল মিডিয়ায় হুম। যে যদি কিছু থাকে, তখন তো জানতাম না, আজ থেকে 25-30 বছর আগে কি জানতাম আমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হবে? কথার কথা বলছি, তাহলে রাখতাম কিছু, রাখা হয়নি। বহু ম্যাগাজিনে আমাকে এরকম অনেক সাংবাদিকদের সিনেমার সাংবাদিকরা প্রশ্ন করতে দেখি ভিগুদা, তাহলে ভিগুদা কি করে জ্যোতিষ প্রশ্ন করা যায়? ভিগুদা আপনি এই বছরে কিন্তু তাহলে আমাদের একটু ম্যাগাজিনে লিখে দিন, আর সবসময় দুটো করে লেখা নিত। আচ্ছা। 2007 মধ্যে শাহরুখ খানকে নিয়ে লিখলাম, শাহরুখ রানী মুখার্জি, দুটোর মধ্যে একটা লিখতে, ওরা দুটো করে নিত, একটা করে ছাপাতো। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি একটা কোন অভিনেত্রী নিল, সৌরভ গাঙ্গুলির ছাপিয়েছে। তখন দাদা খেলায় নেই, দাদা খেলায় ফিরবে। আজকে 2003-4-5 এর যদি সত্যি ম্যাগাজিনটার নাম বলছি, দূরবীন ম্যাগাজিন, দয়া করে বলবো যদি আপনাদের বাড়িতে কারো থেকে থাকে, পুরোনো মানুষ প্রচুর রয়েছে, তাহলে পারলে ওটা অন্তত এখন আসতে হবে না, ফিজিক্যালি ওটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিন। সৌরভ গাঙ্গুলি ভবিষ্যৎবাণী করছে সিভিক অনাদি, লেখাই আছে। তো আমার ছবিও দেখতে হবে, এই ছবি না, এই ছবির কাহিনী আমি পড়ে তখন রামকৃষ্ণ দেবানন্দ দেখতেছিলাম, সেটা আমি পড়ে যাবো অন্যদিন। বলতে গেলে 43 বছরে লম্বা জীবনে প্রচুর গল্প বলবো। সেই গল্প বলতে গেলে সারা দিন কেন, অন্তত কয়েক মাস চলে যাবে। না, সে আমরা আড্ডা নিশ্চয়ই করব, আজকে পুরোটাই তো শেষ হয়ে যাবে না, নিশ্চয়ই সেই নিয়ে আড্ডা নিশ্চয়ই করব। আমি কথা প্রসঙ্গ বলা, স্টোনের কথা তুললেন বলে কথা প্রসঙ্গ। এটা তো হলো রত্ন। অনেক জ্যোতিষের মানে অনেক জ্যোতিষের কাছেই তো গেছি, তারা বলে উপরত্ন হয়, মন্ত্রতেও কাজ হয়। তো আপনার ক্ষেত্রে কোনটা বেশি কার্যকরী, মন্ত্র, রত্ন, উপরত্ন বা শেকড় যেটা পড়ে? উপরত্ন শব্দের অর্থ তো সাবস্টোন, রিয়েল স্টোন, সাবস্টোন। তার নিজেই বুঝতে পারছেন, অরিজিনাল। ধরুন আপনি খেজুরের গুড় যদি সত্যি করে কেনেন 800 টাকা কিলো, আপনি বাজারে 200 টাকা কিলো পাচ্ছেন। ওখানে সাপ বলা হচ্ছে না, কিন্তু আপনি নিজেও জানেন কি খাচ্ছেন। ব্যাপারটা এরকম। একটা রুই মাছ রয়েছে, একটা কাটা মাছ 500 টাকা কিলো, আর অন্ধের রুই নিয়েছেন 100 টাকা কিলো, বুঝতে পারছি? দুটো রুই মাছ, তাহলে মাছের কিলো কত বললে অ্যান্সার হবে না, কি মাছ কি কোয়ান্টিটি কিনছে। আবার সেই মাছের কোয়ালিটির সাথে কোয়ান্টিটি কিরকম, ধরুন আপনি 2 কিলো 2.5 কিলো জ্যান্ত রুই কাতল কিনছেন, সেটা হয়তো 250-300 টাকা কিলো। যেই আপনি 5 কিলো একটা কাতল কিনতে যাবেন, ও জ্যান্ত মাছে 500-600 টাকা কিলো নেবে। তাহলে ব্যাপারগুলো অনেক কিছুর উপর কিন্তু ম্যাডাম নির্ভর করে। তার সাবস্টোন করতে হবে না, ওগুলো নেদা বাচ্চাদের দেওয়া হয় ছোটবেলায়, যে শিকড় দেওয়া হয়, সাবস্টোন দেওয়া হয়, পয়সাটা কম লাগলো। ওই সময় রিয়েল স্টোনটা প্রেসক্রাইব করা যায় না। ধরুন একজনকে নীলা লিখবো, ওই বয়সে বাচ্চা টেম্পারমেন্টটা নিতে পারবে না, তখন তাকে সাবস্টোন দাও, তার সঙ্গে তাকে মন্ত্র দাও, জপ দাও, যাতে তাকে তো ওভারঅল সাকসেস পেতে হবে। দেখুন একটা কথা বলি, এখন বলতে গেলে আপনি অ্যালোপ্যাথি ডাক্তার আমরা দেখাতেই যাই, যেহেতু আমাদের পেশেন্স কমে গেছে। আমার শাস্ত্র বলা ছিল, আমরাও জানি, দুবেলা হাঁটাচলা করা আর বেশি করে জল খাওয়া ভালো, কজন করেই জানি না, যাই হোক ঠিক আছে। এবার রোগ হলো, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তো একটা ইংলিশে প্রেসক্রিপশন করবে। আমি বহু ডাক্তারকে এরকম কথা প্রসঙ্গে বলেছি, প্রেসক্রিপশন করে পরে দেখছেন লেখা আছে যোগাসন। আপনি বুঝতে পারছেন, আমি হচ্ছে মেডিসিন দোকানে দেখিয়ে বলেছে এটা আপনার ওষুধ, এইটা আপনার চোখের ড্রপ, কি এটা খাবেন, এটা আপনাকে এক্সারসাইজ করতে বলেছে, এটা বলেছে ফিজিও করতে।
এবার ফিজিও করবে, এটা করবে, আর লিখেছে প্রাণায়াম যোগ, ওটা ইংলিশে লেখা, সাধারণ মানুষ জানেও না হয়তো, গেছে। আমি একদিন কত বছর সঙ্গে বলেছিলাম, এনআরএস এক ডাক্তারকে বলেছিলাম, অনেক সঙ্গে তো সম্পর্ক তৈরি হয়ে যায়, আচ্ছা ইংলিশে লিখে মানুষ তো বুঝতে পারলো না, এই যোগা টোগা কিন্তু আপনাদের এই অ্যালোপ্যাথির মধ্যে পড়ে, হেসে দিয়েছে। আপনি শুধু এক ধরনের ট্রিটমেন্ট করেন, আপনার তো মানুষকে প্রোগ্রেস মানে ইমপ্রুভমেন্ট দিতে হবে। একটা মানুষ আসছে, আপনি তার সঙ্গে কোন দিকে মুখ করে বসেন, কারণ আপনার তো প্রোগ্রামও দেখেছি কোন দিকে মুখ করে বসেন। আর বহু ডাক্তার আমার ক্লায়েন্ট আছে যারা বড় বড় এখন সার্জেন, যাই হোক পরের দিকে যারা সার্জিক্যাল মানে স্কিনের ডাক্তার রয়েছে, বড় বড় অপারেশন করে, এরা তো আমার এখন অনেক ডাক্তার, আমার মানে ক্লায়েন্ট বড় বড় ডাক্তার এখন। তা যাই হোক, তা ব্যাপার হচ্ছে যে বিকজ আপনি কি অ্যাডভাইসটা কিভাবে দেন, আমি তো কিছুটা শুনেছি যে অ্যাওয়ারনেস এর কথা বলেন, এইটা পড়ুন, তার সঙ্গে এইগুলো করুন, এইভাবে চলুন, ওইটা ঠিক ব্যাপারটা তাই মানুষকে রিলিফ দিতে হবে। আমি আয়ুর্বেদ ওষুধ দিলাম কি অ্যালোপ্যাথি দিলাম কি প্রাণায়াম করতে বললাম যোগাসন করতে বললাম, ওটা নিয়ে অত মানুষ রিলিফ পাক, তাই বললাম বাহ ভালো কথা বলেছে। তাহলে বলুন আপনি অ্যালোপ্যাথি ডাক্তার, এইগুলো লেখার কি কথা, যদি আপনি যুক্তির কথা বলেন, ঠিক সেরকম মন্ত্র তন্ত্র আধ্যাত্মিকতা এর একটা গুরুত্ব, এটা বেস, এটা গুরুত্ব আছে, কিন্তু আপনি সেটাকে কি করে ইউটিলাইজ করছেন এটার কিন্তু ব্যাপার আছে। মন্ত্র তন্ত্র আধ্যাত্মিকতার বেস আছে, যে পুজো করছেন, পুজোটা কি, পুজোটা তো আধ্যাত্মিক, বীজ করছেন, সে বীজটা জেনে করা একটা না জেনে করা, আর যার সিদ্ধ করা আছে তাদেরকে সিদ্ধ পুরুষ বলা হয়, আর সেই সিদ্ধ পুরুষ যদি কারোর গুরু হয়, সেই যে ইনস্ট্রাকশন হয় তখন সেটা করলে কাজ হয়। এই হচ্ছে বেসিক মন্ত্রের গুরুত্ব, হয় না তো, গুরু দীক্ষার 100% প্রয়োজন। এবার সেই গুরু কিভাবে দেবে, গুরু মানে যেমন বাবা মা তো আমাদের পথ নির্দেশক, ঠিক সেরকম বাবা মা যে পথ ধরে চলে এসছে সেই পথে আমাদের হাঁটাতে চেষ্টা করে, অভিজ্ঞতার ঠিক গুরু যে বীজ দেবে সেই বীজটা যদি ঠিক ভাবে আমরা রিপ্লেস করতে পারি, সেটা আমাদের সাকসেস আছে। না হলে অন্যদিন বীজ সাবজেক্ট করবো যে মন্ত্রের কি গুরুত্ব, তাহলে আমরা যে সমস্ত মন্ত্র সাধারণ মানুষ বইতে পাঠ করে এগুলো মৃত মন্ত্র বলা হয়, শুনলে মানুষের ব্রেন খারাপ হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বলি, আচ্ছা এইভাবে বলি আমি, ধরো ওই মন্ত্রগুলো যদি মন্ত্রটা তো অরিজিনালি, ধরো আমি সরস্বতী মায়ের একটা বীজ বলছি, ওটা বইতেও লেখা আছে, ওইটা বীজ, ও ওইং শ্রী সরস্বতী সোয়া, পৃথিবীর সবাই জানে, বইতে লেখা আছে। আপনি করুন তো, না মা জীবনে আসবে, না হাঁস উড়ে আসবেন, না আপনি মা সাদা শাড়ি পরে হাত দিয়ে আশীর্বাদ, আলো বাতাস কিছুই দেখতে পাবেন না। কেন? ডিটু মৃত মন্ত্র। আচ্ছা, মানে গুরু যেহেতু দেননি, গুরু এবং গুরু মানে সেই সিদ্ধ গুরু, গুরু মানে সব অনেকে গুরুই হতে পারে, তার সিদ্ধ করা সাধনায় সিদ্ধি লাভ করা যায়, সে তবে সেটা বললে তখন সেটা সেই প্রসিডিউর করলে ফল হয়। সবকিছু পদ্ধতি আছে, ধরুন দাদা বাজার করে দিল, আপনি ঠিক পদ্ধতি না করলে রান্না হবে, ওই বাজার করে সিবি বানাকে দিল, আপনি মুখে দিতে পারবেন না, সব পুড়িয়ে টুড়িয়ে হলুদ ফলুদ মাখিয়ে এমন কাণ্ড কারখানা করবো, ওটা তো আমার কাজ না, করিনি কোনোদিন, সত্যি কথা বলতে। অনেক ছেলে রান্না জানে, আমি জানি না, করতে হয়নি কোনো কারণে। তা আপনারা যে সুন্দর করে করবেন, তারপরেও কিন্তু বলে হাত, কিন্তু এক একজন এক রকম ভাবে রান্না করে, তাই বলে স্বাদ আলাদা, সব আলাদা হয়, তাহলে বেশি ডিফারেন্স, একই তো সবজি বানাচ্ছে, তিনজনই পুঁই চচ্চড়ি বানাবে, তিনজনে তিন রকম, ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে বোঝাবো। আর এটাই যদি সত্যি করে হতো, ভূত মশাইরা সব থেকে সাধক হতো, এটা সবে জ্ঞান উদাহরণ বলি আপনাকে, আপনি আমাকে বিতর্কিত জ্যোতিষ বলুন, এমনিতে লোকে জানে বিজ্ঞানী মানে বিতর্কিত, বাস্তব কথা বলছি। ভূতরা যে হারে পুজো আস্থা করে, ভূতরা এই শিব মন্দিরে এই অমুক লক্ষ্মী পুজো 20টা 45টা কি যে হারে বীজ মন্ত্র বলে, সবকিছু তাহলে ঈশ্বর দর্শন অনেক আগে হতো, কিন্তু ওটা প্রসিডিউরে হয় না। ওইটাই যদি প্রসিডিউর গুরুর নির্দেশে করে, তার একটা লিমিটেশন রয়েছে, তার একটা পদ্ধতি রয়েছে, যে জ্যোতিষ শেখাতাম যখন, তার একটা পদ্ধতি রয়েছে, এইটা এত বছরের কোর্স, এটা এইভাবে করতে হয়, হাত দেখলে এতটা সময় লাগে, যদি হরস্কোপ দেখি এত, সংরক্ষণ করি এত, এইটা নিয়ে একটা জ্যোতিষ প্যাকেজ, সেটা সব ক্ষেত্রে সবকিছুর গুণাগুণ আছে, সেটা আপনি কিভাবে ইউটিলাইজ করছেন আর কোথা থেকে পাচ্ছেন, এইটার উপর কিন্তু সবটা নির্ভর করছে। আচ্ছা, এই রত্নগুলো যখন পড়া হয়, কিছু রত্ন বলা হয় রূপোর মধ্যে পড়া হবে, কিছু রত্ন তামা দিয়ে পড়া হবে, কিছু রত্ন সোনা দিয়ে পড়া হবে, এইগুলোর ডিফারেন্স গুলো কিভাবে হয়? হয় বলতে প্রত্যেক ধাতুর কিন্তু কোনো শব্দটা ডাইরেক্ট অর্থ হচ্ছে পয়সা ঠিক না, মানে একটা ধাতুর
শরীরে লাগে। হুম। যেমন দেখবেন শাস্ত্রে বলা ছিল মেয়েদের গায়ে না, বিবাহিত মেয়েদের গায়ে একটা সোনা রাখতে হয়। হ্যাঁ। মা বোনরা বলে হুম। কথার কথা, হুম। কেন খালি গলা রাখতে নেই। হুম। এখন গলায় কি শোনাচ্ছেন, এমনি একটা দেখবেন সিডি গোল্ডের চেন পরে টাই টান মেরে ছিঁড়ে চলে যায়, হ্যাঁ। বোঝেন? তাও দেখবেন ওই একটা সোনার জল করা, এখন জল করাটা উঠে গেছে, হুম। এখন নানা রকম কেমিক্যাল জিনিস বেরিয়ে গেছে হুম। ভয়ে। তাহলে ওটার কারণে হয়তো আমার জীবনহানি হয়ে গেল। হুম। এমনকি মাঝে মাঝে শুনি টিভিতে দেখি হুম। ওই জানলা ধারে বসে আছে, হাওড়া সিন্ধে কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল, টেনে কানে একটা ছিঁড়ে দুলটা নিয়ে চলে ছিল, গেলো, সেটাই। সেই কারণে তার ওরকম বলছি কথা হুম, অবশ্য। হুম, হুম। এইগুলো ঠিক সেরকম বৃহস্পতি ধাতু, বৃহস্পতি ধাতু হচ্ছে সোনা, সোনা। হ্যাঁ। সিলভার বুধের ধাতু, হুম। তামা রবি মঙ্গলের ধাতু। হুম। এরকম ধাতুতে পড়া তার একটা আলাদা এফেক্ট আছে। তামা, রবি, মঙ্গল বলতে চুনি আর পলা। হ্যাঁ, চুনিয়ার পলা। আচ্ছা। এইবার হুম। সবকিছুই মিনিমাম 6 মাস, ধরুন আপনার টাকা আছে হুম। গোল্ডে পড়বেন, হুম। সব গোল্ডে পড়া যায় হুম। আফটার 6 মান্থ। আচ্ছা, মানে আমি ধরুন আপনি চুনিটাও সোনাতে পড়তে পারি? যেমন চুনি, ডায়মন্ড, কিছু হ্যাঁ। কিছু জিনিস আছে প্রথম থেকে সোনায় পড়লে ভালো হয়, আচ্ছা। কিন্তু বাধ্য না। হুম। কিন্তু বাদ বাকি কিছু জিনিস যেমন পান না, আপনার হুম। প্রথম 6 মাস আপনাকে পাওয়ারটা দাঁড়াতে হবে সিলভারে। আচ্ছা। অনেকে ডিসেন্সির জন্য পয়সা আছে করে দেন, হুম। বললাম হয়তো করি, হুম। কিন্তু আফটার 6 মান্থ কিন্তু ওইটা গোল্ডের যে কোনো দিন শিফট করানো যায়। হুম। অনেকে সময়ের অভাবে অনেকে কারণে করে না, হুম। কিন্তু ধাতুতে পড়লে সব থেকে ভালো কাজ হয়। আচ্ছা। চার যেটা ধাতু, হুম। তারপর 6 মাস পর সবই গোল্ডে করা যায়, কোনো চাপ নেই। তো আপনার যখন যেটা ক্ষমতা হবে সেই অনুসারে করলেন। ধরুন আপনার 5টাই আংটি আছে, হুম। কথা বলছি ক্ষমতা আছে, তাহলে আপনি কি করলেন, চুনি নেই এখানে যে কটা আছে তাহলে আগে ডায়মন্ডটা করলেন, ডায়মন্ডটাকে সোনায় করবো বোঝানোর জন্য। হুম। হুম। তারপর কি করবো, তারপর পোকরাজটা সোনায় পোকরাজটা করবো, করবো। ক্ষমতা যেভাবে হবে স্টেপ বাই স্টেপ সেভাবে করবো। হুম। হুম। তারপর যেভাবে প্রবাল প্রয়োজন নেই তো আগে সোনায় করার, হুম। প্রথম তো আমি তামাই পড়তে পারি বা রূপোই পড়তে পারি, হুম। তারপরে নীলায় আসবো, হুম। তারপরে প্রবালে আসবো, হুম। বা যদি এখানে কারো চুনি থাকে আসবে, হুম। তারপরে পান্নায় আসবো, হুম। কারণ পান্না ধাতু সিলভার, হুম। ওটা আমি এন্ডে আসবো ক্ষমতা অনুসারে। মানে এরকম ভাবে সিস্টেমটাকে অপারেট করা হয়। আচ্ছা। ধাতু একটা ভ্যালু আছে, তামার একটা ভ্যালু, লোহার একটা ভ্যালু থাকবে না, হুম, সবকিছু সে তো একটা অবশ্যই। রয়েছে। আরেকটা হচ্ছে যে এই যে সবাই বলে যে নীলা নাকি সবার সহ্য হয় না, নীলা পড়তে গেলে আগে নাকি তাকে মাথার মানে ঘুমাবার সময় মাথায় রাখতে হবে, ভালো হলে ভালো, নালে খারাপ হলে খারাপ। এটার মানে কি এগুলো না ঘটনাটা? কি বলবো, একটা গল্প কথার মতন। আচ্ছা। আমি এটা থেকে একটা অভিজ্ঞতার কথা বলি, তাহলে বুঝতে আপনার সুবিধা হয়। হ্যাঁ। গল্পের গরু আমার নীলা লিখে লিখে হাত ব্যথা হয়ে গেছে। আর কেউ নীলা লিখে, আর যে যেটা লিখিনি, যে যেটা শোনেনি না, হুম। সেটা নিয়ে তাকে অনেক কনভিন্স করাতে হয়। হুম। কেউ তো লিখে শুনুন, আমাকে 3000 টাকা দিয়ে যখন দেখাতে আসছে, মানে হুম। ও গ্রামগঞ্জ সব ঘুরে বাবাদুলি মাদুলি সারা জায়গায় পড়ে হুম। সে লাস্টে সিবি Last দেখে। এ আমরা কি আগে বড় ডাক্তার কাছে আগে যাই, হুম। জেলের আগে যাই, হুম। আগে দেখিয়ে local। যে কোনো কারণে হয়নি, চলো যাই এবার বাইরে চেন্নাই যাই, এখানে ভেলোর যাই, যাই। এই বলি। হ্যাঁ। আমি ওটা বুঝে যাই, আমার তো মুখস্থ মতো, এত বছর জ্যোতিষ করছি, হুম। এই আর কি। যখন 105 টাকা জ্যোতিষ ছিল তখন থেকেও মানুষ পরীক্ষা করতো, মানুষ সবসময় হবে না একটু কমুক আমুক কমুক, হুম। তাই না? আপনি ভাবতে থাকুন, হুম। মানুষ তো প্রোগ্রেস করবে, ডাক্তার ভিজিট সেটাই। থোড়ি কমবে, যার যে যেভাবে ইমপ্রুভমেন্ট হবে তার সেভাবে হবে। হুম, দিন দিন এখন সব জিনিসের এখনো দাম। এটা অভিজ্ঞতা, 105 টাকা দিয়ে দেখিয়েছে সে, তার পরিবার এখনো 3000 টাকা দিয়ে দেখিয়ে যায়। হুম। কিছু কিছু অ্যাচিভমেন্ট আমার এগুলো খুব ভালো লাগে আমার কাছে, হুম। যে সেই সময়ের লোকও আমার কাছে এখনো আসে, তার সব মনে, তার মাঝেও এসেছিল, বলছি কথা বসে। তা কি বললেন কথাটা, নীলা। সেই জায়গায় নীলা। এবার এই গল্পের গরু কি করে গাছে ওঠে বোঝানোর জন্য বললেন, প্রথমত এই মাথা টাথা নিয়ে এগুলো ভুলভাল ধারণা। আচ্ছা। তার একটা উদাহরণ দিয়ে বলছি। নীলার কার্ডটাকে নীল, নীল। আমি কৃষ্ণনগরে একটা ক্লায়েন্টের কথা বলি, হুম। আর পরিবারটা খ্রিস্টান পরিবার ছিল, হুম। আর ছেলেটা হিন্দু, হুম। খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে। আচ্ছা। আর খ্রিস্টানদের না বিদেশের সাথে লিঙ্ক টিঙ্ক থাকে ওরা, হুম, হুম। যাই হোক। হুম। আর বাড়িতে অনেকগুলো কুকুর টুকুর আছে, হুম। তার মধ্যে একটা কুকুর খুব ভালো, আর ও পুরো ডগ শো ফো করার মতো কুকুর, আচ্ছা। আর ওইভাবে মেনটেন করে, আর্থিক সচ্ছলতা আছে। হুম। তা যাই হোক, আমার কাছে আসতো, দেখাতো এরকম। বিগুদা, আপনি তো কোনোদিন নীলা লেখেননি, হুম। আমার একটা জীবনের বিরাট শখ, হুম। একটা নীল কালারের পাথর পরবো বিগুদা, হুম। আপনার কথা বাইরে তো যাবোই না, হুম। আপনি যা যা দিয়েছেন পড়েছি, কিন্তু কোনোদিন নীলা বলেননি আপনি। হুম। কিন্তু নীলাতে শুনেছি মানুষকে রাজা করে, ধনী করে। হ্যাঁ। তা আপনি যখন বলেননি সেটা নিয়ে কোনো কনফিউশন নেই, ওটা নিয়ে ব্যাপার নেই। তা আমাকে পরে গল্পটা বলছে এসে, হুম। যে যে বিগুদা, আমি ভাবলাম সোনার একটা আংটি আছে, হুম। কি মনে হলো, হুম। তাহলে আমি নীল পাথরটাই লাগাই, এবার একটা কালারিং নীল পাথর। সে নিজে বলছে, দোকানে গিয়ে বলেছে জুয়েলারিতে যেখানে সোনা বাঁধায় নেই, হুম। হুম। আমাদের অবস্থা ভালো, পার্মানেন্ট জুয়েলারি আছে। হুম। এই বলছে আমাকে একটা মিডল ফিঙ্গারে হুম। আপনি নীল রঙের পাথর আমাকে বাঁধিয়ে দেন। হুম। বিগুদা কি বলবো বিগুদা, হুম। আমি আরে যেহেতু অরিজিনাল পাথর না, আমি তো স্বতন্ত্র করা প্রশ্ন নেই, হুম। ওই ওখানে দিয়েছি আংটি ওর ঢুকিয়ে নিয়েছি আমি। হুম।
নিয়ে বাড়ি এসেছি, বাড়ি থেকে এই জাস্ট এলাম, বললো যে বাড়ি থেকে ভিউটা কি বলবো আপনাকে, এটা মানুষকে বিশ্বাস করাতে পারবো না। এই বাড়ি থেকে গেলাম, যেই বাড়িতে ঢুকছি, যে কুকুর রোজ চেনে জানে আমার এমন টুটি চেপে ধরেছে, আর আমার মৃত্যুর জায়গায় চলে গেছিলাম ভেবেদা। এখন দেখেছেন, সত্যি করে কথার কথা বলছি, এটা যে সত্যি করে কোনো নীলার প্রেসক্রাইব হতো, সেটা পরে যদি হতো ভাবে নীলার জন্যই হয়েছে। ওটার যে কত সত্য, যেটা নীলার জন্য ওটা এফেক্ট না, ওই এফেক্টটা হচ্ছিল ওর। আচ্ছা, না আপনি এটা বোঝেন না, ওই কালারটা ও তো নিজেই তো জানি নীলা পড়িনি, ওটা হয়েছে। এবার নীলা পড়া থাকতো, কোনো জ্যোতিষ যদি প্রেসক্রাইব করতো নীলা পড়ে গিয়ে তো, তাই না? তাহলে তাহলে কি মনে হতো আপনার, নীলা পড়াতেই হতো। এই করে করে গল্পের গুলো গাচ্ছে ওঠে মানুষ, এর কোনো সত্যতা নেই, বাস্তবতা নেই। নীলা সবাই সব পড়তে পারে যদি তার লাগে, সবাই সব ওষুধ খেতে পারে, কিন্তু প্রয়োজন ভিত্তিতে ওষুধ খাবে। আর উইদাউট ডাক্তারের পারমিশন ছাড়া খাবে কেন সে? ডাক্তার পারমিশন দেবে কোন রোগে কি ওষুধ হয়েছে। আমাদের একটা স্বভাব রয়েছে, মোটামুটি আমরা ওষুধ খাই, এই প্রবণতাটা ঠিক না। যদি এরকম অনেক আছে, আর নিজে নিজে মনে হলো একটা স্টোন পড়লো, একটা স্টোন খুললো, তার রিয়াকশন কি, অ্যাকশন কি? আর মানুষ 10 টাকার জিনিস করছে কি 50,000 টাকা করছে, 50,000 টাকা তো করবে না। 50,000 টাকার মুক্ত সিঙ্গারদের প্রেসক্রাইব করায়। আমার তো বহু বড় বড় সিঙ্গার আমার হাতে, সিঙ্গারদের নিয়ে যেদিন বলবো সেদিন আলোচনা করবো। সিঙ্গারদের গলার ম্যাক্সিমাম সমস্যা থাকে, তখন তাদের বজ্রাই মুক্ত প্রেসক্রাইব করায়, যেগুলো 5,000 টাকা শুরু 50,000 টাকা পর্যন্ত রতি। ওগুলো আর দেখতে এমন হবে, ও আপনি ছুবেনও না, পড়ে থাকলে নেবেনও না, মানে বাজে দেখতে, একদম দেখতে হবে খানা খন্দা ওরকম টাইপের। আর এই যে ডিসেন্সি আছে ম্যাক্সিমাম আমাদের ছেলে মেয়েদের হাতে মুক্ত, এইগুলো সব চাষের মুক্ত বলা হয়। মুক্ত চাষের মুক্ত, কেমিক্যাল মুক্ত। 100 টাকা থেকে 200, 500, 1000 টাকা রতি মেয়েরা মালা করে, ইয়ে করে, পরে সোনালি বা চষে করে, ওটা তখন ক্যালসিয়ামের কাজ করে। কিন্তু প্রফেশনে কিন্তু ক্যালসিয়ামের কাজ করে, মানে আমাদের হাড়ের হেলথে ক্যালসিয়ামের মুক্ত কাজ করে। এই কিন্তু আর যেমন প্রবাল, অনেকে জানে না, অনেকে মাঙ্গলিক আছে প্রবাল পড়ে যায়। মাঙ্গলিক সাথে প্রবালের কোনো সম্পর্ক নেই। প্রবালটা ব্লাড সার্কুলেশন, অনেকে টেম্পারমেন্ট লুজ থাকে, অনেকে ব্লাড সার্কুলেশন ডিস্টারবেন্স থাকে, অনেক মা বোনদের অ্যানিমিয়া থাকে, অনেক কারণে প্রবাল দেওয়া হয়। এই প্রবাল মুক্ত সবাই পড়তে পারে, ভাগ্যঋণ পড়তে গেলে অন্য কোয়ালিটির অন্য কোয়ান্টিটি পড়তে হবে। প্রবালেরও তো ডিফারেন্স আছে, গৈরিক প্রবাল, পলাশ প্রবাল, রক্ত প্রবাল আছে, কত পড়ি। এই আমি 25 রতি পড়েছি, 25 রতি প্রবাল কিনতে পারবেন 3,75,000 টাকা দাম। লোকে প্রবাল জানে 700, 800, 1000 টাকা, 2000 টাকা দাম। 5 রতি প্রবালকে যদি আপনি কথার কথা বলি, আরে 500, 300 টাকা যদি ভাগ করেন কত হবে? 1,500 টাকা। এবার এটা আপনি 8 রতিতে যান, এইবার ওটা 500 টাকাটা 800 টাকা আসবে। যেই 10 রতির উপর যাবেন, ওটা আপনি 1,000-1,200 টাকা নিচে পাবেন না। আর 20 রতির উপর তো প্রবাল পাবেনই না। 20-25 রতি যখন 3,000 টাকা নিচে দেখতে পাবেনই না, রেয়ার, কম। কারণ এটাকে টুকরো করে দেবে, এটাকে টুকরো করে সেল বেশি, এটা থেকে 3টে বেরোবে। তাহলে 3 7 21, কত বলছি 25 যদি, আর 3 7 21 সবার হাতে, তাহলে 7 5 7 35 350 500 টাকা দেয় একটা প্রবাল পড়ে না। এমনি তো বড় স্টোন পাওয়া খুব কমই যায়, কিন্তু আর বড় স্টোনের কি হয়, মানুষ নিতে চায় না কেন, দাম তো বেশি, সে বড় মাছের মতো। যত স্টোনটা কোয়ালিটি কোয়ান্টিটি দুটোকে এক জায়গায় রাখতে গেলে কিন্তু ইনভেস্টমেন্টটা প্রচুর। ওই জন্য যারা বড় জ্যোতিষ, তাদের জ্যোতিষ দায়িত্ব থাকে কোয়ালিটি, আমি আউটপুটটা যেন পাই, কোয়ান্টিটিটা কম হোক, কিন্তু কোয়ালিটির সঙ্গে অ্যাডজাস্ট করা যাবে না। আর কোয়ালিটি কোয়ান্টিটি দুটো অনেকে থাকে ডিসেন্সির জন্য পড়বে, ডিসেন্সির জন্য কিন্তু পাথর না, তাহলে ফলস কালারিং পাথর পড়ে থাকে। ডিসেন্সির জন্য পাথর না, পাথর হচ্ছে লাইফের নিজের জীবনকে চেঞ্জ করার জন্য। ওষুধ, অনেকে ওষুধ খাওয়ার নেশা রয়েছে, তা নেশাগুলো হয়তো আপনি 2-4 দিন করে অ্যান্টাসিড খাচ্ছেন, আপনার কিন্তু অসুবিধা হচ্ছে, ডাক্তার বিশ্বনাথী বলেছে দীর্ঘদিন ধরে খান, তারও একটা সাইড এফেক্ট আছে। হ্যাঁ অবশ্যই। তাহলে উইদাউট ডাক্তারের আলোচনা ছাড়া আমরা কেন আমি পাওয়া যাচ্ছে কিনে নিয়ে আসছি, ডাক্তার এরও পারমিশন লাগে না, ঠিক আছে 2-4টে অ্যান্টাসিড দিচ্ছি, ফর ঘরে থাকে, খপা খপা খেলে নট অনলি অ্যান্টাসিড, আজকাল আমাদের মাথা ব্যথা হলো পেনকিলার খেয়ে নিলাম, সব কাজ হলো পেনকিলার গুলোও তো এফেক্ট করে। যখন করে তখন ডাক্তাররা বলতে পারে যে এইগুলো ঠিকঠাক না, সেগুলো আমি আমার জ্যোতিষের মতন করে জ্যোতিষ কথাটা বলি। উদাহরণগুলো মেডিকেল সায়েন্স বা অন্য কিছু সময় দিই কেন, মানুষ যাতে বুঝতে পারে। সবাই জ্যোতিষ প্রেমী মানুষ, কিন্তু মানুষ জ্যোতিষটা বোঝে না। কিছু মানুষ বুঝতে পারছে, হ্যাঁ বিরুদ্ধা উদাহরণটা যখন দিচ্ছি, মানুষ সে নিজেকে বুঝতে পারছে, হ্যাঁ এইটা তো ঠিক না করা। ডাক্তাররাও তো বলে আন্দাজে ওষুধ খাওয়া ঠিক না, সে আন্দাজেরও পাথর পড়াটা বুদ্ধিমানের কাজ না, কোনো কিছুই আন্দাজে করা ঠিক না। আমি সবসময় বলি ভুল ওষুধ খাওয়ার থেকে ওষুধ না খাওয়াটা বুদ্ধিমানের কাজ। তো এবার আপনি বা আপনারা ডিসাইড করবেন ওষুধ খাবেন কি খাবেন না, পাথর পড়বেন কি পড়বেন, আন্দাজে পড়বেন কেন। অনেকে তুমি শখেই পড়ে থাকে। আমাকে যারা আসে তো
অনেকে বলবো আমি কাউকে দেখাইনি, আমি শখে সব করে আছি। শখে ইচ্ছা, হাতটা খালি খালি লাগছে, পড়ে খালি আছি। খালি লাগছে, খুব ভালো করেছে। এবার রিয়েল পাথরটা পড়ুন, যেটা একদম। কাজের জিনিস, সেই কাজের জিনিস। অজগর করে এক গাদা আপনি সেজে গুজে বসে আছেন, পড়তে হবে। দেখো পুরো লোকের দেখবে গাদা গাদা মালা পরে বসতে, না এখন যেরকম অসুবিধা কিছু নতুন নেই, কিন্তু উঠেছে পাইরাইট পড়া, সে এই পড়া, সবই পড়া যায়, অসুবিধার কিছু ক্রিস্টাল নেই। পড়া, এইগুলো ডিসেন্সিও ঠিক আছে, যার জন্য হ্যাঁ। আজকাল দেখবেন সবকিছুর কেমিক্যাল, এগুলো কেমিক্যাল অরিজিনাল, যেমন পান্নার মালা পাওয়া যায়, টোপাজের মালা পাওয়া হ্যাঁ, যায়, নেকলেস, স্ফটিকের মালা হ্যাঁ, পাওয়া যায়, হ্যাঁ। সব পাই। মেয়েরা কানে পড়ছে, ইয়ে পড়ছে, গলায় পড়ছে, মুখ পড়ছে, অনেকে হয় ওদের সাধনা করছে। ওই পান্না যদি এই পান্না হতো তাহলে আপনি কিনতেই পারতেন না। সেটাই, এই ছোট পান্নাগুলোরই তো এত এত দাম। এই ওটা মালা পরবে, পান্নার লকেট কোনোদিন কিনতে পারবেন নাকি মানুষ? সেটাই। কয়েক কোটি টাকা দাম হবে, বোঝানোর জন্য বলছি। আর ওরা ধারণের জন্য প্রেসক্রাইব করা হয় না, হ্যাঁ, ধারণের জন্য 4 রতি 5 রতি 6 রতি 3 রতি 2.5 রতি। ওটা তো দেখলে আপনার 500 রতি আছে একটা মালার মধ্যে, 500 রতি। তাহলে আপনি বুঝতে হবে ওটা শুধু কালারই এফেক্ট, কেমিক্যাল কালার, হ্যাঁ, টেম্পারেচার দেওয়া, এমেথিস্টের মধ্যে দেওয়া। কিন্তু ধারণের এমেথিস্ট আর মালার এমেথিস্ট আলাদা, আলাদা। ওটা টেম্পারমেন্টটা দেওয়া, ওটা কালারটা সেট করা। আর এটা কালার সেট করা, ন্যাচারাল। এটা ন্যাচারাল নীলা কালারটা ন্যাচারাল, ওটা কিন্তু তৈরি কোনো কালার দিয়ে তৈরি করা নয় ম্যাডাম। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে সাধারণ মানুষকেও। আজ এই গল্প করতে কোন গল্প দিয়ে কোথায় চলে যায়। হ্যাঁ, অন্য জায়গা থেকে আড্ডা মানে তো এরকমই, এখান থেকে এখান। কিন্তু হ্যাঁ, যখন আপনার কাছে এসেছি তার মানে কিছু জ্যোতিষ সম্বন্ধে তো জানবোই। 2026-এ এই যে নানা রকম এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে চারিদিকে, তো এই 2026টা কিরকম যাবে, আগামী দিনে কিরকম যাবে? কারণ আমরা সেই 2020 থেকে দেখছি, কোভিড এর টাইম থেকে কিছু না কিছু সমস্যা সবার জীবনে লেগে আছে, তাই নয় কি? তো এই 2026 এটা মানে বলছে সূর্যের বছর, তো কিরকম যাবে আপনাকে যদি একটু বলেন। একটু ভেঙে বলি, সাধারণ মানুষ একদম যেহেতু জানেন না, হ্যাঁ, আর আমিও সাধারণ মানুষ, তবু একটু জ্যোতিষ করি, আর আপনি একদমই সাধারণ মানুষ। একদম। দুটো তিনটে জিনিস বলি। মানুষ কি করে, আমরা যখন রাশিফল বলি, রাষ্ট্র সাপেক্ষ বলি, হ্যাঁ, সবার ওভারঅল একটা পিকচার। এবার সেখানে যদি তাহলে তো উত্তর, প্রত্যেকদিন কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন প্রতি কোথাও যুদ্ধ হচ্ছে, কারোর ক্ষতি হচ্ছে, কেউ না কেউ কিছু করছে, প্রতিনিয়তই কোথাও। তাহলে কোনো রাশির লোকেরই কিন্তু পুরো মন্দ নেই, পুরো ভালো নেই বলছি। কিন্তু ওইভাবে পার্টিকুলার কোন মানুষের কোথায়, কোন দেশের কোন রাজ্যে, আমি অনেককে বোঝাতে চাই যেটা সাধারণ মানুষ বুঝে না। প্রত্যেক দেশ একটা গ্রহ নক্ষত্রের অধীন। আমাদের যেমন ভারতবর্ষ শনি প্রধান দেশ, ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল রবি প্রধান দেশ। আমি যখন একটা আইডিয়াল প্লেস ডিসাইড করি, কি করে ডিসাইড করবো? কোন নক্ষত্র অনুসারে। এটা সাধারণ মানুষ জানে না। সাধারণভাবে আমার ছেলে মেয়ে বাইরে যাবে কিনা, আরে বাইরে যাবে, বাইরে কোথায় যাবে? কোনো একটা রাজ্যে যাবে বা কোনো একটা দেশে যাবে। সব দেশ তো, ধরুন আমি এখানে বললাম শনিটা তো কারো খারাপ হতেই পারে, তার শনিটা রয়েছে নিচস্থ বা শনিটা রাহুযুক্ত। শনির কে দেখে? আমাদের ভারতবর্ষে দিল্লি আর নর্থ ইস্ট এই সেকশনটা হচ্ছে শনি গ্রহের অধীনে। ঠিক সেরকম এটা যখন আমি কেউ বলে বিদেশে যাব, তখন আমি সেই সেক্টরটা খুঁজতে হবে। তো যে গ্রহটা খারাপ সেই গ্রহ দেশে যেতে বারণ করবো, বুঝতে পারলাম? তাকে জন্মস্থানের বাইরে কর্মের ইমপ্রুভ, কিন্তু কোন জায়গায় গেলে কর্মের ইমপ্রুভমেন্ট হবে তার সেই রাজ্যটাকে বলতে হবে বা সেই দেশটাকে বলতে হবে, যে দেশের বাইরে সে যায়। তো সেটা যদি না জানায় তাহলে তাকে গাইড করা যাবে কি করে, বোঝানোর জন্য। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে রাশি তো 12টা, আর যদি ওয়ার্ল্ড ধরেন তাহলে 12 দিয়ে ভাগ করেন আপনি, কত হাজার কোটি মানুষ একটা রাশির অধীনে। এবার মানুষকে স্পেসিফিক আপনি বলবেন কি করে, ভালো করে বুঝবেন। মানে ধরেন আনুমানিক 50,000 বেশি হবে, 1 লক্ষ কোটি হতে একটা রাশির লোক কি করে মিলবে? কেউ স্টুডেন্ট, কেউ জন্মালো, কেউ মারা যাচ্ছে, তার সেই রাশির মধ্যে তো জন্ম হবে, মোড় হবে, মৃত্যু হবে, ওই যে ধূলিসাৎ হয়ে যাবে বলছে। তো মানুষ যখন জিজ্ঞাসা করে পজিটিভ কথাটাই মানুষকে বলা হয়। রবির বছর, রবি যাদের ভালো আছে তাদের ভালো হবে, ভালো করে বোঝানোর জন্য বলছি। রবি বছর এই আমি তো এর মধ্যে নতুন বাংলা বছর আসছে সেই নিয়ে বললাম, বলার মধ্যে করে বললাম আমার সাবজেক্ট ছিল নতুন বাংলা বছরে কারা কোটিপতি হবে। আমি বললাম এগুলো আমাদের জন্য ঠিক আছে, আমরা খেটে খাওয়া মানুষ, কোটি টাকার মুখ তো দেখিনি, কিন্তু আমার যারা ক্লায়েন্ট রয়েছে তারা কোটি টাকার কথা শুনে হাসবে। তারা এক একজন কয়েক হাজার কোটি টাকার মালিক, এরকম লেভেলের আমার ক্লায়েন্ট আছে। কিন্তু আমাকে সবার জন্যই বলতে হবে কথাটা। তারা ওখান থেকে জীবন শুরু করে, আমরা 1000 টাকা থেকে লাখ টাকায় ভাবছি, যে লাখ টাকা সেই লাখ থেকে কোটি টাকার ভাবছি, যে কোটি টাকার মালিক সে আরো কোটি কোটি টাকার কথা ভাবছে। যার কাছে জানেন কোটি টাকা দিয়ে একটা দোকান পজিশন কেনা যায় না, সেটা সত্যি হাস্যকর। কিন্তু আমাদের কাছে বা সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষের কাছে কোটি টাকা কিন্তু অনেক বড়। তো ওইখানে একটা লোকের কাছে আমি হাস্যকর ওই বলে ক্লারিফিকেশনটা করে দিই, এবং যে ক্লায়েন্ট আমার হাই প্রোফাইলের ক্লায়েন্ট আমাকে বলবে না, জানে আমি এদের জন্য সাধারণ মানুষের জন্য প্রোগ্রামটা করছে, যে কোটি টাকার মানে সে ওই প্রোগ্রামটা শুনবে না।
সে জানে যে ভৃগুদা এটা বলছে এই কারণে। তা কারা হবে, কি করবে, কি করে করবে, কার কার করবে। আমি ধর মেষ রাশি বলেছি, মেষ রাশি তো ওই তো কয়েক হাজার কোটি লোক আছে, সবার হবে? সেটাই। কেউ তো স্টুডেন্ট তা হবে না, কেউ হয়তো সেই রাস্তাতে নেই। আমি বললাম আপনি ধরেন হেডমাস্টার, আচ্ছা বলুন 1 বছরে 1 কোটি টাকার মালিক কি করে আপনি হবেন, আমাকে বোঝান। সেটাই। তাহলে হবেন না। এইভাবে ম্যান টু ম্যান ধরে ধরে রাশি ধরে কোন ডায়াগনোসিস বলা সম্ভব হয় না। তাহলে কত কোটি লোকের একটা রাশি ধরে আপনি বলবেন? তা সারা জীবন লেগে যাবে একটা রাশি ধরে আপনাকে বলতে। ওটার সার্বিক একটা জাস্ট বলা হয়। এটা রবির বছর, সেই রবির বছরে যাদের যাদের জন্মকালীন রবি ভালো আছে, তখন 3 বছর 4 বছর হতে চললো প্রায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে। ওখান থেকে ফোনগুলো এখন তার জন্য বলাও হয় এখন আজকাল ইন্টারন্যাশনাল কলগুলো ধরি না, ভয়ে ধরি না। আর অনেক সময় দেখবেন রেস্ট্রিকশন আসে, ধরি না। খুব তাদের মধ্যে যাদের নাম্বার সেভ করা আছে তাদেরটা ধরি, তাহলে যুদ্ধের পর থেকে ইন্টারন্যাশনাল কলগুলো খুব একটা ধরি না। তারপর দেখলাম ম্যানুয়ালি করেছে আবার, তখন সে রিসেপশন থেকে আমাকে বলে, তখন আবার হোয়াটসঅ্যাপ করতে বলি, এরকম ভাবে এখন করি। তা যাই হোক, ওই ইউক্রেন যুদ্ধের পর থেকে অনেকগুলো জায়গায় কাটা আছে, সেখান থেকে আসতে চায় না তারা। যেমন তো ওখানে সব রাশির লোকই প্রায় মারা গেছে। একটা জায়গায় যখন যুদ্ধ হবে তখন এই রাশির লোক বেঁচে থাকবে, ওই লগ্ন না, সেটা তো সম্ভব না। তাহলে তো পৃথিবী মানচিত্র, আমি যখন ওই চ্যানেলে যখন বসতাম খুব রাষ্ট্র সাপেক্ষে বলতাম, খুব জনপ্রিয়তা ছিল। কিরকম ভাবে? ব্রাজিল 2007 ব্রাজিলের নয়, হ্যাঁ 2006 ব্রাজিলের নয়, 6 সালে ছিল। 2007 ভারত হবে কাজ, প্রথম ভারত বাংলাদেশের কাছে প্রথম হেরেছে। মানে বলছি এই প্রেডিকশন আমি দাদা মানুষ খুব জনপ্রিয়তা পেয়েছিলাম। কিন্তু শুনতে ভালো লাগে, কিন্তু মানুষ কি ব্যক্তিগত সাধারণ মানুষ শুধু তার নিজের কথাটা জানতে চায়। যে ওই রাষ্ট্র বিচার, এই কাল অমিতাভ বচ্চনের কি হলো, শাহরুখ খানের কি হলো না হলো, কোন ছবি হিট করলো, কার সাথে অভিষেক চ্যাটার্জি ইয়ের সাথে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়া বিয়ে হবে না রানী মুখার্জি বিয়ে হবে, বিগত এইগুলো নিয়ে আলোচনা করছে। বিগত ওদের জ্যোতিষী হয়ে গেছে। এই মানে আমার ইয়েদের এইগুলো ফোন আসতো। আমি বলতো আপনি এগুলো বলছেন ঠিক আছে, সাধারণ মানুষের জন্য বেশি বলুন। আমি বলছি সাধারণ মানুষের কথা শুনে পাড়ার পটলের দোকান আর অমুকের চায়ের দোকান বললে কিন্তু কোনো ক্লায়েন্ট আসবে না। আমাকে সেলিব্রিটি নিয়ে আলোচনা করতে হবে, তার মধ্যে আমজনতা তো আছে। কিন্তু মানুষ ওই রিসেপশনে খুব বিরক্ত করে। আপনি হয়তো শাহরুখ খানের ডেট অফ বার্থটা জানেন, কিন্তু পাড়ার লোকের তো ডেট অফ বার্থ জানবেন না, তো সেটাকে কি বলবেন বা কি করে? আলোচনা তো তাদের নিয়ে করতে হবে যাদের কথা মানুষ শুনবে। পটলের চায়ের দোকান নিয়ে আলোচনা করে, পটল তো ওই পাড়ার চায়ের বিখ্যাত দোকান, প্রত্যেকটা পাড়াতেই দেখবেন হয় পটলের চায়ের দোকান, অমুকের লন্ড্রি, তমুকেরই একটা করে বিখ্যাত থাকে। বিখ্যাত যোগ নিয়ে যখন আলোচনা করি তখন এইগুলো থাকে, তা প্রত্যেকটা পাড়াতে একটা বিখ্যাত যোগ লোক থাকে। ওই কারণে সেই পয়েন্ট অফ ভিউ থেকে ওরকম ভাবে পেসিভ বলা হয় না। কিন্তু স্থানকাল পাত্রের উপর যেরকম জ্যোতিষটা নির্ভর করে, কোথায় কোন সিচুয়েশন যদি যুদ্ধমুখী হয় তো কোনো স্টাডির তো কোনো কাজ নেই। যেমন একটা সাম্প্রতিককালে উচিত না, এখন ভোট অ্যানাউন্স হয়ে গেছে, তো একটা আপনি কথা বললেন বলে বলি। আর প্রথম পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের গুরুত্ব, তাই ভারতবাসী গর্ব করে আগে ভারতবর্ষের গুরুত্ব দেবো। ভারতবর্ষ থাকলে আমার রাজ্য থাকবে, আমার রাজ্য যদি ঠিক থাকে আমার পাড়া থাকবে, আমার শহর থাকবে, আমার পঞ্চায়েত এলাকা থাকবে। তবে সেই কারণে আমি গর্ববোধ করি। কিন্তু বলি এই একটু আগে বলছিলাম না নর্থ ইস্ট, ভারতবর্ষ শনি প্রধান জায়গা। এই ভারতবর্ষ নিয়ে একটা ছোট পেডিশন দিয়ে যায় ভোটের প্রাককালে। আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রবি প্রধান জায়গা। একটা উদাহরণ সব লোককে বলি, আর ছাত্র যারা শুনছেন, রবি শনির শত্রুরা মিত্র। শত্রু আমরা জানি, আপনি বসিয়েছেন যদি শুনছেন, ম্যাডামের মুখস্থ শত্রু। ছোটবেলা থেকে আমি শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না, বলি ম্যাডামও তো শুনলে ভাববে হ্যাঁ ঠিক তো। ছোটবেলা থেকে শুনছি কেন্দ্রের বঞ্চনা, তখন তো এই সরকার ছিল না, ভালো বুঝবেন, এই এখনকার সরকার তো ছিল না, তখন যে বা যারা ছিল সবাই জানে কোন সরকার ছিল। ছোটবেলা থেকে নাকি শুনছি কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের সঙ্গে রাজ্যের বরাবরই একটা কন্ট্রাডিকশন ছিল। কেন্দ্র দেয় না, মানে শব্দটা কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র দেয় না তাই রাজ্য পিছিয়ে আছে, রাজ্যের এই হচ্ছে না সেই হচ্ছে না। দীর্ঘ 34 বছর শুনেছি, যে বা যারা ছিলেন সবাই জানেন, এখনো কিন্তু শুনছি। কেন্দ্রের সঙ্গে রাজ্যের অ্যাডজাস্টটা কোথায় কেন হবে? আমি তো গ্রহ নক্ষত্র ওরিয়েন্টেড ভাবছি, আমি কিন্তু বাহ্যিক কি হলো না, যে আমি তো জানি গ্রহগত এফেক্ট। বা যদি ধরুন আজকে কথার কথা বলছি, ধরুন কিছু বছর একসময় সিপিএম ছিল, এখন একটা সরকার আছে, আবার ভবিষ্যতে কেউ না কেউ, যেমন আমরা জন্মাবো আমরা মারা যাবো এরকম তো হবে, কেউ তো চিরস্থায়ী না। সে 10 বছর হোক, আরো 20 বছর থাকুক, যাই থাকুক, সে তো মানুষ যাকে ডিসাইড করে ও নিয়ে বক্তব্য। কিন্তু কোনোদিন যদি পরিবর্তন, ও দেখবেন ওই এই রাজ্য সারা জীবন বঞ্চিত থাকবে। কারণ ওই যে বললাম ওই রবি শনি। আপনি বলছেন জবল ইঞ্জিন সরকার, অমুক সরকার, আমি কিন্তু পলিটিক্যাল আলোচনা করছি না,
বলছি যে ডবল ইঞ্জিন সরকার, কোন সরকার আমাদের জন্য কিছু করবে না। কি সিচুয়েশনটা, গ্রহ নক্ষত্রের সিচুয়েশনটা দিল্লি, আর আমরা ওয়েস্ট বেঙ্গল। এক সময় আমাদের রাজধানী তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল, তাহলে আমরা এখান থেকে লিড দিতাম না? আমার জেনারেশনই তো লিড দিত এক সময়, তারপর তো চলে গেল দিল্লি। তাহলে তখন আমাদের সামনে দিল্লির কন্ট্রাডিকশন হতো, আমার কলকাতা সেফ জোনে থাকতে হতো, রাজধানী হিসাবে হতো, দিল্লি চলে গেল। সেরকম মহারাষ্ট্র, হায়দ্রাবাদ শুক্রের অধীনে, বুধ আর রাহু কেন্দ্রিক হচ্ছে বোম্বাই। ওই জন্য আইডিয়াল সব গ্রহগুলো আলাদা আলাদা হয়, আলাদা আলাদা হয় বলে তখন আলাদা আলাদা পেসে একটা মানুষকে যেতে বলি। কিন্তু ওটা ম্যান টু ম্যান তো এইভাবে ধরে ধরে বলে না, আমি রাষ্ট্র সরকারকে বলি বলে যাগুলো বলবার চেষ্টা করি। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা প্রসঙ্গে বোঝালাম রবির বছর, দিল্লি যে থাকবে তার রবি বছর ভালো হবে, ওরা ডিম হবে। রবি ভালো আছে, রবির দেশ, রবির ইয়ারে, রবির জায়গায় যে থাকবে তার ভালো হবে। এইবার ধরুন এই যে ভোটটা আসছে, ভোট কেন্দ্রে কি বলি, দেখি নেন প্রচুর গন্ডগোল হবে। আপনি মিলিয়ে নেন, যতই কেন্দ্রীয় বাহিনী দেন, এই বাহিনী দেন, সেই বাহিনী দেন, কেন হবে বলেন তো? হবে হচ্ছে যেহেতু শত্রু, মানে শাস্ত্রে বলা আছে রবি হচ্ছে শনির ঔরসজাত সন্তান, ছায়াপুত্র, ওই কারণে কন্ট্রাডিকশনটা বেশি হয়। মানুষ নিজের সন্তানের সঙ্গেই মানুষের মত পার্থক্য হয়, আর সেখানে সেই জায়গার সঙ্গে হবে। আপনি শুনেছেন ব্যাঙ্গালোরের সঙ্গে কোনো গন্ডগোল হয় কিনা? শনির মিত্র হচ্ছে শুক্র, শনির মিত্র বুধ। আমি তো গ্রহ নক্ষত্র ওরিয়েন্টেড ভাববো, আমি তো কোন রাজ্যে কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, ওগুলো নিয়ে লেস ইন্টারেস্টেড। জানতে হয় যে রাষ্ট্রনেতা আমার দেশকে কে লিড করছে, দেশ লিড করছে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের পিতা, আর আমাদের রাজ্য লিড করছে আমাদের মা মমতা ব্যানার্জি দিদিভাই। দিদিভাই ওখানে বলবো যে দিদি আমাদের বড়, তাহলে আমি তো চাইবো আমার মাকেও লাগবে, আমার বাবাকে। একটা লোককে যদি আপনি ভাগ করতে বলেন, আমি আমার অভিজ্ঞতা, আমি কিন্তু পার্টি করি না, এখন এখানে পার্টি নিয়ে আলোচনা হচ্ছে না, আপনার প্রশ্ন করেন। একটা বাচ্চা যখন বিভক্ত হয়, এই ডিভোর্স দেয়, হ্যাঁ না, বাচ্চাটার মুখের দিকে তাকে ঘর করো। বাচ্চা কিন্তু বিভাজন চায় না, বুঝে না, তার কাছে বাবাকে লাগবে, মাকে লাগবে। তো আমার কাছে আমার দেশকে লাগবে, দেশ না থাকলে রাজ্য থাকবে না, আমার রাজ্যও লাগবে। দেশে রয়েছে আমার বাবা আর আমার রাজ্যে রয়েছে আমার মা, তাহলে আমার হয়টা কোথায়? মানে আমি এইভাবে আমি নিজেকে বোঝার চেষ্টা করি, কিন্তু আমি জানি আমার বাবার সঙ্গে মায়ের কিন্তু কনেকশন থাকবে ডিউ টু স্টারগত এফেক্টেড। তার সেই কারণে কিন্তু আমরা এফেক্টেড হচ্ছি, রাজ্যবাসী তো বঞ্চিত হচ্ছে অনেক কিছু থেকে। 100 দিনের কাজ নেই শুনছি, আমি কিছু চাই না, আমি তো 100 দিনের কাজ দেওয়ার লোক না, আমাদের ইন্ডাস্ট্রি নেই, সেইভাবে গ্রোথ নেই, এগুলো শুনছি। কারণ আমার কাছে তো ছেলেমেয়েগুলো আসছে, রাজ্যের ছেলে মেয়ে, ভারতবর্ষের ছেলে মেয়ে কার কাছে আসবে? ভারতবর্ষের জ্যোতিষীর কাছে আসবে, অবশ্যই। আমাদের বিদেশের লোক তো আমার কাছে আসবে না। তা ঠিক এই প্রশ্নগুলোই করে, এই ইন্ডাস্ট্রি নেই, অমুক নেই, তমুক নেই। তারপর তো বিভিন্ন টিভি চ্যানেল, পেপার মিডিয়াতে বিভিন্ন রকম শুনি, আমি হাসি মনে মনে ভাবি, আর এই কন্ডাকশন হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই থাকবে। যেদিন মিল হবে, মিলার কোনো জায়গা নেই, মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবে। আমি এটা শুধু শুধু আমার রাজ্যটাকে আর আমার দেশ দিয়ে বোঝালাম। ঠিক সেরকম একটা মানুষের গ্রহ নক্ষত্র ওইভাবে হয়। যেমন অনেক পরিবার দেখুন মায়ের সাথে কন্ট্রাডিকশন, বা ছোটবেলায় সেই বাচ্চাটা মায়ের খুব কথা শুনতো, বড় হয়ে যাওয়ার কথা শুনছে না, তার মানে ছোটবেলা বুঝতে না বলে শুনছিল, এই বুঝছে। এবার ওর ওই মায়ের আর ওর চাঁদ খারাপ থাকলে মায়ের সাথে কন্ট্রাডিকশন হয়। চাঁদ মানে চন্দ্র খারাপ, আর পিতৃকার গ্রহ রবিকে বলা হয়, সানকে বলা হয়। তাই অনেকের সঙ্গে বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক, অনেকের সঙ্গে ওই যে রবি শনি যদি কারো এক জায়গায় থাকে, এবার শনিও নিচস্থ, রবিও নিচস্থ, পূর্ণ দৃষ্টি দুটোই নিচস্থ করো, কেউ কোনোদিন বুঝতেই পারবে না, বুঝতেই চাইবে, কারো ফিলিংস ইমোশনই বুঝতে পারবে না। ওই কারণে অনেক সময় মানুষকে বলি যে আপনার না জন্মস্থানে কখনো কাউকে এইভাবে প্রেডিকশন দেয় না, আপনার পৈতৃক ভিটেতে না আপনার উন্নতি হয় না, বাবার কাছে না মানুষ হবে না, বাবা মাই তো মানুষ করবে, তাহলে ওর সাইকোলজিক্যাল এফেক্ট যাতে না হয়ে যায়। তাহলে জন্মস্থানের বাইরে কর্মের মধ্যে আপনার আইডিয়াল প্লেস, তারপর শনিটা খারাপ, রবিটা খারাপ, তাহলে দৃষ্টি রয়েছে, তাহলে বাবাই তো তাকে টাকা দেবে, তা অপারেট করবে, কিন্তু এখানে থাকলে তার ইমপ্রুভমেন্টটা হবে না, তাকে সেইভাবে বলে চেঞ্জ করলাম। আচ্ছা, তার মানে যে বলা হয় যে জন্মস্থানে উন্নতি নেই, তার মানে তার বাবা মায়ের সাথে কিছু কমপ্লিকেশনস আছে বলে তাকে বলা হয়। পরিবেশগত, লগ্ন, দেহ, গৃহ, বাড়ি, পরিবেশ, শুধু হেলথটা চেঞ্জ করা যায় না। এই যেমন ধরুন আমি কালকে আমেরিকায় যাব, বা আপনি কি বলেন চলেন বোম্বে যাচ্ছি, এগুলো চলেন ফ্লাইটে ইন্টারভিউ নেবো, আমি চলেন যাই, মাঝে মাঝে তো যাই বিভিন্ন জায়গায়, দেখা হয়ে গেল ইন্টারভিউ দেবো, সেই ভিগোর দিকে দেখবেন হয়তো এই পাঞ্জাবির যে অন্য পাঞ্জাবি, চশমা চোখে একটা আছে। কেন? বিজ্ঞান এতটা উন্নত হয়েছে, চোখ ভালো করেনি, কিন্তু এই চশমাটা দিয়েছে দেখতে আমাকে সাহায্য করছে। যে চশমাটা করলো আবার সেম আপচাই দেবে, আর বলবে জ্যোতিষের কাছ থেকে কি আশা করেন? বিজ্ঞান টেকনোলজি এত উন্নত, সে যদি এইটুকু করতে পারে,
জ্যোতিষ তো অনেক বেশি বেনিফিট দিচ্ছে। আপনারা কথায় কথায় বিজ্ঞান বলেন, তা আমরা এইটুকুতে সন্তুষ্ট, বিজ্ঞান যা করেছে দেখতে সাহায্য করছে। কিন্তু আমি যদি ভেবে নিই আমার পুনরায় জন্মগত চোখ চলে আসবে, কোনোদিন আসবে না। হয়তো টেকনোলজি হবে আর হয়তো 200 বছর পর হবে, তখন হয়তো আমি তো পৃথিবীতে থাকবো না, টেকনোলজি তো উন্নত হবেই, কোনো একদিন তো হবে। আজকাল তো অনেক কিছু রিপ্লেস হচ্ছে, মরে যাওয়া মানুষের শুনছি এত ঘন্টার মধ্যে দিলে সব শুনছি, এগুলো আগে ছিল না, হচ্ছে। এরা হয়তো 200 বছর পর হয়তো বিজ্ঞান হবে বলছি, তখন পৃথিবী আরো হয়তো এগিয়ে যাবে মানে বিজ্ঞান যত উন্নত হয় পৃথিবী ধ্বংসের দিকেই যাবে। এ তো আধ্যাত্মবাদের কথা, আমার ব্যক্তিগত কোনো কথা না। এটা সিস্টেম, যেমন 10 অন্তঃসার সিস্টেম আসে না, এটা 10 বছর, এটা 19 বছর, 16 বছর। ঠিক পৃথিবীর চক্রটা যে সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ যেভাবে এসেছিল, এই যুগটা ওইভাবেই কিন্তু আমি ইচ্ছা হোক অনিচ্ছাক সিস্টেমই ধ্বংস হয়। বিজ্ঞান শাস্ত্রে বলা ছিল, যেখানে যদিও আমি কি বলবো, নারী স্বাধীনতার পক্ষে, নারীদের আমি সম্মান দিই, মহিলার চ্যানেলে প্রচুর বসি এবং মা বোনকে আমি প্রচুর সম্মান করি। পুরুষ মানুষ তো করি, কিন্তু আমি নিজে তো পুরুষের লোক, তো পুরুষকে টানবেই। কিন্তু মা বোনদের প্রতি আমার একটা অন্য সহানুভূতি সব বরাবরই ছিল। নারী সুরক্ষার জন্য আমি বহু ইয়েতে ডকুমেন্টারি করি, আমাকে লোকে করায়, পজিটিভ কথা বলি। বাচ্চাদের জন্য ট্রাফিক আইন মেনে চলুন, এগুলো অনেক সময় সোশ্যাল বার্তা দিই বলে অনেক সময় অনেকে আমাকে কাজের জন্য বলে, কিন্তু আমি তো অভিনেতা নই, কিন্তু অনেক সময় করে দিয়ে ওনাদের জন্য। তা আমার নৈতিক দায়িত্ব থাকে। শাস্ত্রে লেখা ছিল যেটা যে যেদিন বিজ্ঞান যত উন্নত হবে আর নারী যত স্বাধীনতা পাবে, আমি স্বাধীনতার ক্লারিফিকেশন যাচ্ছি না, যে আমি কি স্বাধীন আছি কি স্বাধীন নেই বিতর্কিত কথাই যাচ্ছি না, নারী স্বাধীনতা যত পাবে, নারী যত উশৃঙ্খল ভাবে লাইফ, বিজ্ঞানের সাথে সাথে নারীরা উশৃঙ্খল হবে, এটা শাস্ত্রের কথা, আমার কথা বলছে না। তা বুঝতে সিমটম যে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। তখন গাছপালা, এখনই দেখেন খাদ্য শস্যের অভাব হয়ে গেছে, এই কখনো একদিনে বৃষ্টিতে আলু পচে যাচ্ছে, চাষিরা আত্মহত্যা করছে, খেতে পাচ্ছে না, আবার এক এক সময় আলুর দাম আমরা বাজার থেকে 25 টাকা 30 টাকা আলু কিনছি। এই যে বৈষম্যতাটা বিভিন্ন সিচুয়েশনে, স্টারের কারণে, ভাগ্যের কারণে, এই যে বৈষম্যতাটা, এইগুলো তো থাকবেই মানুষের, এইগুলো তো হবেই, এইগুলোর সিস্টেম। মানুষ বেড়ে যাচ্ছে, সিস্টেমই বলছি। জল আপনারা নিজেরাও জানেন, সূর্যের টেম্পারেচার এমন হচ্ছে, আস্তে আস্তে নাকি কলকাতাও, সেদিন একটা সায়েন্টিস্ট বলছিল, জ্যোতিষ বললে গুরুত্ব নেই, কিন্তু সায়েন্টিস্ট বললে গুরুত্ব। আমি জানি সবসময় বলি, আপনারা সকলে সতর্ক থাকবেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জ্যোতিষ যাই খুশি বলুক আর সায়েন্টিস্ট যা খুশি বলুক, শোনেন, কিন্তু আপনি সিস্টেমটা ফটাফটি চেঞ্জ করতে পারবেন না। ওটা জলের তলায় যাবে। এখন বড় বড় ফ্ল্যাট হচ্ছে, কি করবেন? তাহলে মরার আগে মৃত্যু না, তার আগের দিন অব্দি কিন্তু লড়ে যেতে হবে। এটা একটা বড় বিখ্যাত ছবি, রাজেশ খান্নার মুখে সংলাপটা ছিল, আনন্দ, মরার আগে মৃত্যু নাই। রাজেশ খান্না বাবু উনি অন্যভাবে বলেছিল, আমি কথা প্রসঙ্গে বলি, অনুপ্রেরণাটা আপনাকে নিতে হবে। একটা পরিচালকটা কিছু লিখছে, সে তো জীবনের কথা বলছে। সবসময় অনেক মানুষ সিনেমাটাকে সিনেমার মতনই ভাবে, তা ভাবলে হবে না। যে কথাগুলো বলছে একদম আমার জীবনের সঙ্গে কি যায়। তা আমি সবসময় টিভি বলি, মরার আগে মৃত্যু না, মরবো যদি বুঝতে, মরাটা আশ্চর্যজনক ব্যাপার, চলো তাহলে একটা আত্মহত্যা করে দেখিয়ে দিই। আমি আত্মহত্যা নিয়ে অনেক গল্প করেছি মানুষকে, যে কেন করে, কিভাবে, কি সাইকোলজিতে চলে যায়। যাই হোক, তা আত্মহত্যা করাটা ওই, এখানে আপনি যদি জানতেন যে কোনদিন মরবেন না, দেখিয়ে দেবেন, চলে বলতো আত্মহত্যা করবো, চাপ নেই। কিন্তু বলছে আইনে বলা আছে আত্মহত্যা, শাস্ত্রে বলা আছে আত্মহত্যা করা মহাপাপ, আইনে বলা আছে দণ্ড। যেমন আত্মহত্যা করতে যান, যদি বেঁচে যান, দেখুন পুলিশ আপনার মাথার কাছে, এটা কিন্তু আইনে তো দণ্ডনীয় অপরাধ। তারপরেও মানুষ বিভিন্নভাবে আত্মহত্যা করছে, কে বা কারা কেন করছে ওই কথাতেই যাচ্ছি না। কিন্তু আমি তাদের জন্য বলি, আর নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য সবসময় তো বলবো, পৃথিবীতে ক বছর আছে আমি জানি না, কিন্তু আপনারা অনেক বছর থাকবেন, পৃথিবী এখন অনেক বছর থাকবে, কিন্তু পেশেন্স রাখা। এখন ম্যাক্সিমাম ছেলে মেয়ের পেশেন্স নেই, ধৈর্য না ধরলে কিন্তু হবে না। আর চট জলদি বড় লোক হওয়ার এই প্রবণতাটা কিন্তু আমাদের কমাতে হবে। আপনার ধনী হবে যদি আপনার স্টারে থাকে, শুধু ওয়ে আউটটা জানা, কি রাস্তার মধ্যে কোন রাস্তা দিয়ে চললে আমি ধনী হবো। পসিবল বিজনেসম্যান, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সাকসেস পেতে গেলে তার কি ধরনের ব্যবসা করবো, তার আইডিয়াল প্লেসটা, চাকরি করবো, চাকরি করতে গেলে তার আইডিয়াল এডুকেশন রিস্ক কি বলি, ধরুন আপনি স্বপ্ন থেকে ডাক্তার হবে, ডাক্তার হতে গেলে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স না হলেও হয় ফিজিক্স কেমিস্ট্রি থাকলে, আর বায়োলজিটা। আপনি যদি কম্পিউটার নেন, সাথে ম্যাথ নেন, কোনদিন ডাক্তারি ক্ষেত্রে কাজে লাগবে না। তাহলে সাবজেক্ট সিলেকশনটা তো আগে, তারপর তো ওটা। কিন্তু মানুষ স্বপ্ন দেখছে, কিন্তু দেখা গেছে তার হয়তো ফিজিক্সের নাম্বার নেই, ইতে নাম্বার নেই, এক একটা যা আগে তো বলতাম যে আপনি আমাকে সার্টিফিকেট নিয়ে আসবেন, রেজাল্ট নিয়ে আসতে, এখন আর বলি টুলি না, কাঁদছে যে বিগুদা বলে, খারাপ লাগে, নাতনির বয়সী
যে আমি বলে দিলেই যেন হয়ে যাবে। আমি বলি মা আমি বললে তো তুমি ডাক্তার হবে না, আর রেজাল্ট দেখলে দিদি ব্রেন খারাপ হয়ে যাবে ম্যাডাম, কি বলো 47, 48, 50, 52, আর তারা 95 তারা কি করবে? সেটাই। মানে এবার দুঃখ দিতে পারে না যে আপনার নাম্বারটার দিকে তাকিয়ে, মানুষ নিজের দিকে তাকিয়ে দেখে না, স্বপ্ন ওই জায়গায়। ওই জন্য স্বপ্ন ফলাতে গেলে রাতে স্বপ্ন দেখুন, রাতে স্বপ্ন দেখুন আর দিনে সেই কাজটা করুন, তবেই তার স্বপ্ন সফল হবে এবং কোটি টাকার মালিক হওয়াটা কোনো ব্যাপারই নয় মানুষ। সেটাই। আর এই যে আরেকটা জায়গায় শুনছিলাম যে এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ 15 দিনের গ্যাপের মধ্যে কমের মধ্যে হয়েছে বলে বিশ্বযুদ্ধ লেগেছিল, তো এইবারেও নাকি এরকম ভাবেই যুদ্ধ লাগবে আর মানে বলছে নাকি হাফ পপুলেশন কমে যাবে, এরকম কি কোনো ব্যাপার আছে? শাস্ত্রে তো অনেক কথা লেগে সেগুলো নাড়াতে চাইছি না মানুষকে এখন, কারণ আমরা না সকলে খুব আতঙ্কিতের মধ্যে রয়েছে। আর আমরা এতদিনের জ্যোতিষ অভিজ্ঞতা প্লাস আমি অন্য গল্পে তো আমার কাহিনীতে ফার্স্ট ডেতে গেলামই না, এই কোথায় শুরু। আমার ছোটবেলায় ম্যাক্সিমাম জীবনটা আমার পাহাড় পর্বতে আসামে কেটেছে। আমি 90-র দশকে পুরো আসামে বসতাম, অনেক কিছু দেখা, অনেক কিছু চোখে দেখা, যাই হোক সেগুলো নিয়েও অনেক কাহিনী আছে। তার বক্তব্য হচ্ছে আধ্যাত্মতে যে কথাগুলো বলা আছে সেগুলো না সত্যি সবই, এই দুই একটা জাস্ট কথা বললাম, সবকিছু বললে না আমরা সুস্থ লাইফ লিড করতে পারবো না, সে আতঙ্কে থেকে যাবো। তা জ্যোতিষের দায়বদ্ধতা রয়েছে মানুষকে সুস্থ জীবনে ফেরানো, সুস্থ থাকা। এমনি কিন্তু আমরা চারিদিকে পরিবেশ চিন্তা করুন, আমরা আতঙ্কে আছি। ডাক্তারের কাছে গেছে সেও বলছে রোগ সারবে না, রোজগার করতে যাচ্ছি সেই রোজগার করে সংসার চালাতে পারছি না। সব ক্ষেত্রে এই যে ভোট আসছে, একটা আতঙ্কের পরিবেশ, কার কি হবে, কোন পরিবারে কার ছেলেটা হারাবে বলছে, এই যে আতঙ্কের পরিবেশ, ব্যবসা বাণিজ্য ভালো যাবে না, সব ব্যবসায় খারাপ হবে, রাস্তাঘাট আন্দোলনের জন্য কখন কে আটকে যাবে, তাহলে আমরা আতঙ্কের মধ্যেই লাইফ লিড করছি। তা সেক্ষেত্রে আর নতুন করে মানুষকে আতঙ্কে না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, প্রশ্নের উত্তর দেওয়াটাই সব কথা না। একদম বক্তব্য হচ্ছে মানুষেরকে আমি কতটা পজিটিভ বার্তা দিতে পারলাম, এটা কিন্তু ব্যাপার। আর অন্যদিন যদি কোনোদিন আধ্যাত্মিক নিয়ে আলোচনা হয় সেদিন বলবো ওই রিলেটেড বলবো, আধ্যাত্মবাদে কি বলা আছে, বড় বড় ঋষি মহর্ষিরা কি বলে গেছে, আমার জ্যোতিষ পয়েন্ট অফ ভিউ থেকে কি ক্যালকুলেশন করা আছে, এরকম আমার রাষ্ট্রের উপর অনেক প্রেডিকশন দেওয়া আছে, সেগুলো নিয়ে অন্যদিন কোনো স্কোপ পেলে আর তার মধ্যে এইগুলো তখন চলে আসবে। পৃথিবীর ধ্বংসের সিস্টেম কি হবে, মানে এখন যখনই কিছু বলবেন না তখন একটা বিভাজনের সৃষ্টি হবে। আর আমি যেহেতু বিভাজনটা নিজে পছন্দ করি না, তখন আমি জন্মগত ব্রাহ্মণের ছেলে, কিন্তু আমাকে কেউ আমার কোনো আইডেন্টিফিকেশন ব্রাহ্মণ বলে নেই, ওই অর্থে বলছি। কেন আমি নিজেকে মনে করি আমি জন্মে কোনো আমার হক নেই। আমি যদি মুসলিম ঘরে জন্ম হতাম আমার নিজস্ব কি ছিল, আর খ্রিস্টান হলে আমার কি অসুবিধা ছিল? মানুষের স্টার, জ্যোতিষ করছি সবারই স্টার এক। এবার ধর্ম বিভাজন ঘটিয়ে লাভ নেই। আমার কাছে হিন্দু ক্লায়েন্ট আছে, মুসলিম আছে, হয়তো হিন্দুরা বেশি পরিমাণ আছে, মুসলিম বহু আছে, আর খ্রিস্টান তো আছে, তাহলে এইগুলো সবই। তাহলে আমি যদি ধর্মের মধ্যে জ্যোতিষটাকে বিভাজন করতাম তাহলে কিন্তু শ্রেণীভাগ হয়ে যেত, কিন্তু সত্যি করে তা তো নয়। ওই 12টা মাসের মধ্যে খ্রিস্টানেরও জন্ম, হিন্দুরও জন্ম, আরো যা যা রয়েছে সবারই জন্ম, তাহলে বিভাজন করবো কেন? একটা দৃষ্টিভঙ্গি থেকে আমার নিউট্রাল অ্যাক্টিভিটিস থাকা উচিত। একটা জায়গায় জন্মেছে ঠিক আছে, এই জন্মের কোনো আমার হক নেই, কারণ এখানে আমি না জন্মে যদি খ্রিস্টান জন্ম কি হচ্ছে, বাবা আমার খ্রিস্টান থাকতো, কিন্তু আমি মানুষ তো, এটা বলতে মানুষের আমাকে পরিচিতি লাভ করতে হবে। যাই অনেক সময় গল্পের ছলে বলি, আপনি সিপিএম করুন, কংগ্রেস করুন, ইয়ে করুন, আমাদের যেন কেউ বিভাজন না ঘটাতে পারে। আপনি ইস্ট বেঙ্গল করুন, যেমন বলছি আমি মনমানের সাপোর্টার, তাতে অসুবিধা কি? আর ইস্ট বেঙ্গল, অসুবিধা কোথায়? আমার মেয়েও মন, দুজনই জার্সি পরে বসে থাকি, এনজয় করে টিভিতে। এখন তো কোথাও যাওয়া যাবে না, এনকারেজ করি। এখনকার প্রজন্মের ছেলে মেয়েকে বোঝাতে হবে, খেলা দেখ, খেলা শেখ, অমুক কর, কম্পিউটার মুখে। আরে জার্সি পরে ব্রাজিলে খেলা হচ্ছে, ব্রাজিলের আর চল ব্রাজিলের দুটো জার্সি কিনে নিয়ে চলে এলাম। আর আমার সঙ্গে যারা দুজন থাকে দুজনই মনমানের সাপোর্টার। যাই হোক, এরকম বলছি। তা আমার ছাত্রছাত্রী তো পলিটিক্যাল মিক্স আছে, বিভাজন কোথায়? বিভাজন থাকবে কেন? আমার একটা ছাত্র সিপিএম করতে পারে, আমার একটা কোনো ছাত্রী তৃণমূল করতে পারে, আমার কোনো একটা ছাত্রী বিজেপি করতে পারে, স্বতন্ত্র। মিলমিশটা তো আমাদের এক জায়গায় রয়েছে। আধ্যাত্মিক কাজ করছি, আমার হোম যজ্ঞে তারা আসছে, তাদের মধ্যে থেকে অনেকে শিখে গেছে। আমার ওয়েস্ট বেঙ্গল 8টা স্কুল ছিল, সবাই জানে। তা যাই হোক, সেখান থেকে যখন তারা আছে, সেই টিভিটা যদি না থাকে তো পলিটিক্যাল ভেদাভেদ আমরা করবো কেন? সেরকম আপনি ইস্ট বেঙ্গলের সাপোর্টার, আর মনমানের ছেলেকে ঢিল মেরে দিল, আর তুই কাকে মানে? তুই তোর একটা ভাইকে মারলি। এই বিভাজনের জায়গাটা যদি আমাদের সত্যি করে অ্যাওয়ারনেস তৈরি না হয়, জ্যোতিষ অ্যাওয়ারনেসের ইয়ে করার কথা না, জানি অ্যাওয়ারনেস দিলে মানুষের পেট ভরবে না, এটাও জানি, কিন্তু আমার একটা মানুষের ক্যারেক্টার থাকে, তো আমি অ্যাওয়ারনেসের প্রোগ্রাম 43 বছর করে গেছে, আর যে বছর থাকবো এমনি
এই বেঁচেই থাকবো, অনেকদিন সাঁতার দিয়েছি, এবার বাদ বাকিটা বেঁচেই থাকবো, সাঁতার বলে না কেউ। ঠিক সেরকম ভাবে ওই জন্য আমি যে টাইপ, আমি সেই টাইপেই থাকি। আমি সময়ের সাথে সাথে নিজেকে যে হট করে টেকনোলজিক্যাল ভাঙি আমি, তখন কি এডুকেশন ছিল, এখন কি করব, সেটাও ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ মানুষের মতন করে সময়ের সাথে সাথে এটা বলো, এটা চমকদারি, এটা চটকদারি, এটা করে দিলেই এটা হয়ে যাবে, কোনোদিন হয় না। আমার গুরুদেব একটা বলেছিলেন একদিন, পাই দেওয়া জিনিস বেশি দিন থাকে না, করে নাও। পাই দেওয়া জিনিস, আচ্ছা, আমরা সবসময় খুব ক্ষমতাশালী লোককে ধরার চেষ্টা করি, তুমি এটা করে দাও, তুমি এটা পাই দাও। হ্যাঁ, তখন যেটা আমাদের আমাকে মারা বলতো। গুরুদেব একটা কথা বলেছে, ওই একটা কথাই প্রথম পাথেয় করে নিয়েছি, তোমাকে যা দিয়েছি বাই নেচারে হবে। তখন মানেটা বুঝতে পারিনি, মানে বোঝার মতো মাথার নেই, এত বয়স কম না, বয়স কম না, এত লড়েছি, বললাম 45 টাকা নিয়ে আলাদা হয়েছি, এত লড়তে লড়তে দীক্ষা। তা অতএব বলছে, শুনছি, বললো তোমার কিচ্ছু দরকার, তোমার বাই নেচারেই হবে। তারপর শুনেছি এই হয় ওই হয়, সিনিয়র লোকদের কাছে, যারা প্রথম দিকে আজ থেকে 70 বছর 80 বছর আগে দীক্ষিত যারা, সেই সময় যখন ছিল, তাদের মুখে শুনেছি এই হয় এই হয়, এই ধরনের লোক এইভাবে সূক্ষ্ম দিয়ে যাতায়াত করে, তাদের এত পাওয়ার, এই এরকম গল্পটা শুনতাম। ইচ্ছে তো থাকে যে পরিস্থিতির মধ্যে আছি, তাই যাই হোক ওই কথাটা বলেছিল। আর বলছিল করিয়ে দেওয়া জিনিস থাকে না, নিজে করে নাও। কেউ বলো রসগোল্লা মিষ্টি, বিশ্বাসই করবে না, নিজে রসগোল্লা খাও বুঝবে। নিম পাতা তিতো, বিশ্বাসই করবে না, নিজেকে খাও, খেয়ে দেখো তিতো কিনা, যদি হয় তবে তাহলে তুমি খাবে বা খাবে না। কিন্তু পরখ করতে, আধ্যাত্মটাও পরখ করা। তোমাকে বলে দিলে এই ক্ষয় এখান দিয়ে আকাশ দিয়ে এই যায়, গল্পের গুরু গাছে তোলে, তুমি নিজে বসে করো সেটা হয় কিনা, তাহলে বুঝবে হয় হয় বা হয় না, বা তুমি পারোনি। সিস্টেমে যায়, পরীক্ষার বই পড়লে কিন্তু ফার্স্ট হওয়া যায়, এবার অনেক সময় ফার্স্ট না সেকেন্ড হয়ে যায়, কিন্তু না পড়ে ফার্স্ট হয়েছে পৃথিবীর ইতিহাসে কেউ নেই। সেটাই ব্যাপারগুলো এরকম টাইপের। দেখ, আজকে অনেক মানে আমাদের টপিকের বাইরে আড্ডা দেওয়া হয়েছে, অনেকটাই, অনেক কিছুই হয়েছে। আধ্যাত্মিক সম্বন্ধে একটু কম হলেও ভৃগুদার জীবন সম্বন্ধে, এক্সপিরিয়েন্স সম্বন্ধে আজকে আমরা অনেক গল্প করলাম। নেক্সট দিন আরো, যেটা ভৃগুদা বললেন যে পরের এপিসোডে আমরা বলবো আধ্যাত্মিক সম্বন্ধে, তো খুব তাড়াতাড়ি আবার নেক্সট এপিসোড আসতে চলেছে, নজর রাখবেন। আজকের মতো এখানে। সত্যটা ভয়ঙ্কর।